আজকে আমরা ইউনিট 2 এর উপরে ক্লাস নিব। ঠিক আছে, ইউনিট 2 এর উপরে আমাদের গত ক্লাসে ইকুয়েশনের উপর আলোচনা ছিল। তো আজকে আমরা ইকুয়েশন নিয়ে আলোচনা করব না, ইকুয়েশনের অঙ্ক যেটা আছে মোটামুটি আমরা আপনাদেরকে বুঝিয়েছি। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে পার্সোনালি আমাকে নক করলে, আমাকে মেসেঞ্জারে দিলে আমি এটার সলিউশন আপনাদের করে দিব। ঠিক আছে, যারা আরো ফার্দার আপনারা করতে চান, বিভিন্ন জায়গাতে আপনার ইকুয়েশনের অঙ্ক আপনারা পাবেন। তো সেই জায়গাগুলোতে যদি আপনারা ইকুয়েশনের অঙ্ক করতে যে সমস্যায় পড়েন, তাহলে সেই ইকুয়েশনের অঙ্কগুলার মানে যে সমস্যাটা সেটা আমাকে লিখে মেসেঞ্জারে দিবেন, আমি সেটা, অথবা আপনি গ্রুপেও দিতে পারেন। আমাদের যে বিওইউর যে গ্রুপটা আছে পেজে, সেই পেজেও আপনি একসাথে লিখে সবারটা আমাদের ক্লাস মনিটরের মাধ্যমে আপনি দিতে পারেন। আমরা এটার সলিউশন করার চেষ্টা করব, বা আমি সলিউশন করে দিব, সেটা হচ্ছে মূল কথা। তো আজকের যে ক্লাসটি আছে, আজকের ক্লাসটি আমরা ষষ্ঠ অধ্যায়ের আমাদের ক্লাস, যেহেতু আমরা শেষ করতে হবে আমাদের ক্লাস, আপনাদের অঙ্ক করানো হোক বা না হোক, আমাদের ক্লাস কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে সময়ের ভিতরে। তো সেই কারণে আমি আজকে জাবেদা যেটা আছে, জাবেদা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর কি। ইউনিট 2 তে জাবেদা, এখানে জাবেদা থেকে আপনার 10 মার্কের কোশ্চেন অবশ্যই থাকবে। তো আমাদের হিসাব সমীকরণ থেকে কোশ্চেন আসবে, জাবেদা থেকে কোশ্চেন আসবে। তো কিভাবে জাবেদা করতে হয় আজকে আমি একদম ডিটেইলস জাবেদা নিয়ে কথা বলবো, এবং জাবেদা করার প্রক্রিয়া এবং একটা সমস্যার সমাধান কিভাবে জাবেদা করা যায়, মানে প্র্যাকটিক্যালি একটা সমস্যা দিয়ে সেই সমস্যাটার সমাধান সহ আমি জাবেদাটা করব। তার আগে কিছু বেসিক জিনিস, এগুলা জাবেদা কি, জাবেদার বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, বা জাবেদার কিভাবে ছক আঁকতে হয়, হ্যাঁ, জাবেদা করার পদ্ধতি। তো এগুলা আমি কয়েকটা জিনিস আলোচনা করতে থাকি, কারণ এখানে আরো 4-5 জন এখানে জয়েন করবে, আমি অ্যাডমিট দিচ্ছি, অনেকেই জয়েন করছে। তো আমি আলোচনা করি এখানে 5-10 মিনিট এগুলা, তারপর আমরা সরাসরি প্র্যাকটিক্যালি অঙ্কে চলে যাব। ঠিক আছে, যতক্ষণ পারা যায় আমরা জাবেদাটা ক্লিয়ার করে, আমরা জাবেদার দাখিলা ডেবিট ক্রেডিট কিভাবে দিতে হয় সেই জাবেদা দাখিলার নিয়মটা আমরা জেনে আমরা জাবেদার অঙ্ক শুরু করে দিব আর কি। জাবেদা কিভাবে আপনারা করবেন সেটা আমি আগে বলবো, তারপরে আমরা জাবেদার প্র্যাকটিক্যালি আপনাদের এক্সাম্পল দেওয়া আছে, আমিও কয়েকটা এক্সাম্পল এখানে নিয়ে আসি। তো এইগুলা নিয়ে আমরা ক্লাসটা করব। তো প্রথমে যেটা আছে, আমরা জাবেদা নিয়ে একটু আইডিয়া নিই। যেহেতু জাবেদা আপনাদের এখানে করাই লাগবে, তো জাবেদা ম্যান্ডেটরি। আমরা হিসাবের একদম প্রাথমিক বই বা প্রাথমিক হিসাবের খাত যেটা আছে বা লেনদেনটাকে আমরা যেই জায়গাতে সর্বপ্রথম লিপিবদ্ধ করি সেই জায়গাটাকে আসলে আমরা জাবেদা বলি। তো এই জাবেদা শব্দটি আমাদের ফরাসি জার শব্দ থেকে এসেছে। তো এই জার শব্দের অর্থ হচ্ছে আপনার দিন। ঠিক আছে, এই দিন থেকেই, এই যার যে দিন, এই দিন থেকেই আপনার জার্নাল এই কথাটা আসে। দিন মানে হচ্ছে এখানে যেহেতু দৈনন্দিন লেনদেনগুলা হিসাবের বইতে আপনার এখানে ডেট ওয়াইজ লিপিবদ্ধ করা হয় জাবেদার মাধ্যমে, তো সেই কারণে এই জার্নালকে আপনার দৈনন্দিন হিসাবের বইও বলা হয়। তো এই জাবেদা যেটা আছে, জাবেদাতে আমাদের মূল কাজটা হচ্ছে আমরা যখন আর্থিক ঘটনাটাকে লেনদেন হিসাবে চিহ্নিত করব, সেই লেনদেনটাকে আমরা হিসাবের প্রথম যেই এন্ট্রি ডেবিট ক্রেডিট করে এটাকে আমরা হিসাবের বইয়ে এন্ট্রি দেওয়ার জন্য আমরা ডেবিট এবং ক্রেডিটে ভাগ করব, এবং হিসাব আমরা করে এসেছি 5টা হিসাবে আমরা ফেলে এটাকে ডেবিট অথবা ক্রেডিট করব। তো এই ডেবিট এবং ক্রেডিট করে আপনার প্রথম ডেট ওয়াইজ আপনার লেনদেনগুলোকে যেই বইতে লিপিবদ্ধ করা হয় সেই বইটাকে আমরা আসলে বলি হচ্ছে জাবেদা বহি। তো সেই কারণেই জাবেদাটাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। এবং লেনদেনগুলোকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে এই জাবেদাতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে আমরা লিপিবদ্ধ করি। জাবেদাতে ডেবিট এবং ক্রেডিটের ঘর দেওয়া আছে, আমরা একটু পরেই ঘরটা সম্পর্কেও জানবো। এবং এই ডেবিট ক্রেডিটে আপনার মাস শেষে যে লেনদেনটা হয়েছে, এই ডেবিট ক্রেডিটের জেড টানা হয়, ডেবিটের সাথে ক্রেডিট যদি মিলে যায় তাহলে জাবেদা বইয়ের অ্যাকুরেসিটা আসে, যে আমি মাস শেষে কত টাকা আমি খরচ করলাম বিভিন্ন পারপাসে, সেটা ডেবিট ক্রেডিট নির্ণয় করলে এই জাবেদার মানে লেনদেন থেকে জাবেদা করার মাধ্যমে এটা সহজে বের হয়ে আসে। এবং এখানে আপনাদের এই যে কাসিও এবং ক্যামেলের যে বই আছে, তো উনি একটি সংজ্ঞা দিয়েছেন এই জাবেদা নিয়ে, যে জাবেদা নিয়ে উনি প্রথম যে সংজ্ঞাটি কাসিও ক্যামেলের, সেটা হচ্ছে জাবেদা হলো হিসাব বিজ্ঞানের একটি রেকর্ড বা বিবরণী যেখানে লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয়।
হ্যাঁ, আমরা এতক্ষণ এটা নিয়ে বলেছি যে জাবেদা হচ্ছে হিসাবের একটা প্রাথমিক বই, যেখানে লেনদেনগুলো আপনার তারিখের ক্রম অনুসারে এখানে লিপিবদ্ধ করা হয়। তো এটাকে আমরা জাবেদা বহি বলি। এবং এখানে আহ, আহ, এই লার্সনের একটি সংজ্ঞা আছে। লার্সনের সংজ্ঞাতে উনি বলেছেন যে জাবেদা হচ্ছে প্রাথমিক দাখিলার একটি বই, যেখানে লেনদেন সমূহকে প্রথমে লিপিবদ্ধ করা হয়, যা পরবর্তীতে লেনদেন সমূহ খতিয়ানে হিসাবভুক্ত করার জন্য এখানে দাখিলা দেওয়া হয়। তো এখানে জাবেদার মূল কথা যেটা আছে, যে আমরা এই উপরে কাইসু ক্যামেলের যে সংজ্ঞাটা আছে এটাই মাথায় রাখবো, যে জাবেদা বলতে আমরা লেনদেনগুলো সংগঠিত হলে সেটাকে রেকর্ড করার জন্য দৈনন্দিন তারিখের ক্রম অনুসারে আমরা যে বইতে লিপিবদ্ধ করি সেটাকে আমরা জাবেদা বলবো। তো জাবেদার সংজ্ঞা আর বলার দরকার নাই। আমরা এখন চলে যাব হচ্ছে জাবেদার এই যে সংজ্ঞা, এটা থেকে আমরা কিছু বৈশিষ্ট্য পাই, এগুলো আমরা 2 মিনিটে শেষ করবো এই বৈশিষ্ট্যগুলো। তো এখানে জাবেদার যে বৈশিষ্ট্য আছে, জাবেদার বৈশিষ্ট্যের ভিতরে আমরা প্রথমেই পাচ্ছি যে এটা আমরা বলি হচ্ছে প্রত্যেক দিনের রেকর্ড বই। প্রত্যেক দিনের যে লেনদেনটা হয়, এই লেনদেনটা আমরা এই রেকর্ড বই বা এই জাবেদাতে আমরা লিপিবদ্ধ করি। ধারাবাহিকতা, এখানে জাবেদাতে আপনার প্রত্যেক দিনের লেনদেনটা, ধরে যে আপনার 1 তারিখের লেনদেনটা 1 তারিখে লিখা হবে, এখানে 5 তারিখের লেনদেনটা আগে, 1 তারিখের লেনদেনটা 5 তারিখের পরে ওইভাবে লিখা যাবে না। এটা ধারাবাহিকভাবে আপনার হিসাবের বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হয়। এবং জাবেদাটা হচ্ছে খতিয়ানের সহায়ক বই। আমরা বলি যে জাবেদা থেকে আপনার আমরা যে কোনো লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট আমরা শ্রেণীবদ্ধ করি। ডেবিট এবং ক্রেডিট হিসাবে আমরা লেনদেনগুলোকে হিসাব অনুযায়ী, এটা বেতন হিসাব হতে পারে, মূলধন হিসাব হতে পারে, সম্পত্তি হিসাব হতে পারে, হিসাব অনুযায়ী আমরা এটাকে খতিয়ানে শ্রেণীবদ্ধ করি। তো সেই কারণে খতিয়ানের সহায়ক বই হিসাবে জাবেদাটাকে বলা হয়। এবং দ্বৈত সত্তায় উল্লেখ, যে জাবেদাতে আপনার প্রত্যেকটা লেনদেনকেই 2টা সাইট, ডেবিট এবং ক্রেডিট, এই 2টা সাইটে বিভক্ত করে এটাকে লিপিবদ্ধ করা হয়। তো সেই কারণে এটাকে দ্বৈত সত্তা বলা হচ্ছে। এরপর হচ্ছে জাবেদার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা প্রাথমিক বই, আমরা অলরেডি বলছি যে লেনদেন সংগঠিত হলে প্রথমে জাবেদাতে লিপিবদ্ধ করতে হয়, আর কোনো জায়গাতে লিপিবদ্ধ করা যায় না। এই কারণে এটাকে আমরা প্রথম বই বলে, এটাকে আমরা প্রাথমিক বই বলি। এবং বিভিন্ন ঘরে বিভক্ত, জাবেদাটাকে আমরা 5টা কলামে বিভক্ত করে আমরা এই লেনদেনগুলা লিপিবদ্ধ করি। একটু পরে আমরা এটা দেখবো 5টি কলাম। টাকার অঙ্ক লিখন, এই জাবেদাতে আমরা টাকার অঙ্ক যখন লিখবো, ডেবিট এবং ক্রেডিটের সমপরিমাণ টাকা লিখতে হবে। ডেবিটে যদি 500 টাকা লিখি, আমার ক্রেডিটও সমান 500 টাকা লিখতে হবে, কম বেশি লিখা যাবে না। এবং এখানে জাবেদার শ্রেণী বিভাগ আছে, যে আমরা যে জাবেদা বহিগুলা লিখি, এই জাবেদা বহিগুলা, এটা যেহেতু প্রাথমিক বই, তো প্রাথমিক অনেকগুলা কাজই আমরা করি। যেমন আমরা ক্রয় করতে পারি, আমরা ক্রয়ের জন্য আলাদা বই করতে পারি। শুধুমাত্র ক্রয়ের লেনদেনগুলা এই ক্রয় বহিতে ক্রয় জাবেদা হবে। আবার বিক্রয় বহিতে আমরা বিক্রয় লেনদেনগুলো বিক্রয় বহিতে বিক্রয় জাবেদা দিব। আবার ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এইগুলোর জন্য আলাদা আলাদা আমরা বই রাখতে পারি। এইটাতে আমরা প্রাথমিক লেনদেনগুলো লিপিবদ্ধ করব। শুধু এখানে ক্রয় সংক্রান্ত লেনদেন হইলে ক্রয় বহি, বা বিক্রয় সংক্রান্ত লেনদেন হইলে বিক্রয় বহি, এরকম নগদান সংক্রান্ত লেনদেন হইলে বা নগদ টাকার লেনদেন হইলে নগদান বইতে আমরা লিপিবদ্ধ করতে পারি। তো এইগুলো সবগুলোই হচ্ছে জাবেদা বহি বা জাবেদার শ্রেণী বিভাগ। তো এই শ্রেণী বিভাগগুলা নিয়েও অঙ্ক আসে, এইগুলোর উপর অঙ্ক হয়। এই নগদান হিসাব নিয়ে অঙ্ক আসে, অথবা আপনার ক্রয় ফেরত বহি কিভাবে করতে হবে, এটা নিয়ে অঙ্ক আসে। তো এইগুলো আমরা পরে জানবো বিস্তারিত। এবং ব্যাখ্যা, জাবেদাতে আপনার প্রত্যেকটি লেনদেনকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করার পরে এখানে প্রত্যেকটা লেনদেন কেন ডেবিট হয়েছে বা কেন ক্রেডিট করছে, আমি এটা নিচে একটা ব্যাখ্যা লিখে দিতে হয় বা কারণ লিখে দিতে হয়, যে এই কারণে এই লেনদেনটাকে ডেবিট বা ক্রেডিট করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের জাবেদার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। জাবেদার বৈশিষ্ট্য শেষ হয়ে গেলে এখন আমরা এই যে জাবেদার যে ছকটা আছে এটা নিয়ে একটু আইডিয়া নিব, যে আমরা লেনদেন সংগঠিত হওয়ার পরে প্রথম এই জাবেদা বহিতে আমরা লেনদেনটাকে রেকর্ড করি। তো লেনদেনটাকে রেকর্ড করতে গেলে আমাদের জাবেদা বইটা হচ্ছে এরকম থাকে। জাবেদা বইটা ধরেন যে আপনার একটা টালি খাতাই হইতে পারে, আমাদের মোটা টালি খাতা, আমরা অফিস আদালতে সবাই এটার সাথে পরিচিত। এই মোটা টালি খাতা বা রেজিস্ট্রি খাতার মধ্যে আমরা এইভাবে 5টা ছক কাটি। ঠিক আছে, এই 5টা ছক কেটে আমরা আমাদের লেনদেনটাকে প্রথমে জাবেদায় ভুক্ত করি। তো জাবেদায় ভুক্ত করতে গেলে এই টালি খাতাতে আমরা এই 5টা ছক কাটতে হবে। তার মানে হচ্ছে জাবেদার হচ্ছে 5টা ঘর থাকে। তো জাবেদার 5টা ঘরের ভিতরে প্রথম হচ্ছে, যেহেতু এটাকে তারিখের ক্রম অনুসারে লিখতে হয়, প্রথম ঘরটা হচ্ছে তারিখের। এরপরে হচ্ছে এইখানে আপনার হিসাবের নামটা লিখতে হয়, ডেবিট ক্রেডিট যেটা আপনি করেছেন, যেমন সম্পত্তি আপনি ডেবিট করেছেন, নগদান হিসাব ক্রেডিট করেছেন। হ্যাঁ, তো আপনি ধরেন যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এই যে বেতন হিসাব ডেবিট করেন, নগদান হিসাব ক্রেডিট করেন, এইটাই শিরোনামের ঘরে লিখবেন। এবং এই ব্যাখ্যাটাও নিচে দিয়ে দিতে হবে, কেন
আপনি নগদান হিসাব ক্রেডিট করেছেন। তো এটা একটা ব্যাখ্যা নিচে দিয়ে দিতে হয়। তো হিসাবের শিরোনাম এবং ব্যাখ্যার গড়টা হচ্ছে এটা। এরপরে হচ্ছে আপনার রেফারেন্স। রেফারেন্স বলতে আমরা এখানে এই জাবেদাটা যে আমরা লিখছি, এই জাবেদাটা আমরা পরবর্তীতে এটাকে খতিয়ানে আমরা নিয়ে যাই। তো খতিয়ানে যেহেতু এটাকে আমরা শ্রেণীবদ্ধ ভাবে সংক্ষিপ্ত আকারে আমরা এটাকে স্থানান্তর করি, তো সেই কারণে ওই খতিয়ান বহিতে আমরা কোন খতিয়ান বহিতে এই জাবেদাটাকে, এই 31 তারিখ অথবা 10 তারিখের জাবেদাটা কোন খতিয়ান বহিতে আমরা এটা ট্রান্সফার করেছি, এটা ক্রয় খতিয়ান হইতে পারে, বিক্রয় খতিয়ান হইতে পারে, তো কোন খতিয়ানে আমি এটা ট্রান্সফার করেছি ওই খতিয়ানের নাম্বারটা এখানে লিখতে হয়, ওইটাকে আমরা এখানে রেফারেন্স নাম্বার বলি। এরপর এখানে যে শিরোনাম অনুযায়ী আমরা ডেবিট করেছি যেই টাকাটা, এটা আমরা এখানে ডেবিট টাকার ঘরে লিখবো। আবার শিরোনামে যেটা আমরা ক্রেডিট লিখেছি, এই ক্রেডিট টাকাটা আমরা এই ঘরে বসাবো। তো ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এটার জন্য দুইটা ঘর থাকবে। তো এই হচ্ছে আপনার জাবেদার বহির বা জাবেদার যে বইটা আছে এটার এই 5টা ছক। এই 5টা ছকে আমরা সাধারণত জাবেদার মানে জাবেদা করার জন্য আমরা এন্ট্রিগুলা লিখে থাকি। আমাদের যখন ট্রানজেকশন গুলা হয়, মানে লেনদেনটা যখন হয়, লেনদেনটাকে আমরা প্রথম এই এই জাবেদা বইতে বা জার্নালে আমরা এই 5টা ছকের মাধ্যমে আমরা লেনদেনটাকে ট্রান্সফার করি বা এটাকে আমরা এন্ট্রি করি। তো এই হচ্ছে 5টা গড়। ঠিক আছে, তো 5টা গড় নিয়ে আমরা বই বিস্তারিত দেওয়া আছে, আমরা আলোচনা করে দিয়েছি, আর এখানে বলবো না। তো আমরা এখানে জাবেদাতে চলে যাব। এখন আমরা জাবেদা নিয়ে আইডিয়া দিয়ে দিলাম মোটামুটি। তো এখানে যারা আছে আমরা, ঠিক আছে, আমাদের সাথে যারা যারা আছে, আমরা ধরেন যে এখানে যারা আছে আমাদের সাথে অনেকেই আছে, আমি একটু অ্যাটেনশন ড্র করতে যাচ্ছি। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, আমরা কিন্তু আলোচনা করেছি হচ্ছে জাবেদা বহি নিয়ে। তো জাবেদা নিয়ে আপনার ধরেন যে বিস্তারিত এখানে সংজ্ঞাটা জানলেই চলবে, এখানে বিস্তারিত আপনাকে লিখতে দিবে না, কারণ এখানে জাবেদা থেকে আপনার অঙ্ক আসে। জাবেদা থেকে যেহেতু অঙ্ক আসে, আপনার এই যে জাবেদার অঙ্কটাই করতে হবে। মানে একটা 10টা বা আপনার এখানে 5টা লেনদেন দিয়ে দিবে। এই 5টা লেনদেনকে আপনার ধরেন যে এই জাবেদা বহিতে এই যে 5টা ঘর আপনি কলাম কেটে এই জাবেদা বহিতে তারিখ অনুযায়ী সেটারে আপনার এন্ট্রি দিতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। তো সেই কারণে আমরা এই থিওরিতে এত ফোকাস করিনি, কারণ এটাতে আপনার জাবেদা করতে হবে। তো সেই কারণে আমরা থিওরি একটু দ্রুত টেনে গেছি। তারপরেও আপনারা বই একটু ফলো করবেন, যদি কারো সমস্যা থাকে বুঝতে আপনারা বই দেখে নেবেন। তো জাবেদা সম্পর্কে সবাই ক্লিয়ার তো? জাবেদাটা কি? জাবেদাটা আমরা প্রথমে বলেছি যে এটা হচ্ছে এটা প্রাথমিক হিসাবের বহি, যেখানে লেনদেনটা সংগঠিত হওয়ার পরে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রথম আমরা এন্ট্রিটা দিয়ে রাখি, বা প্রথম এটাকে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে এটাকে রেকর্ড করি যে বইটাতে, সেটাকে আমরা জাবেদা বলতেছি। ক্লিয়ার তো সবার? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার হলে আচ্ছা ক্লিয়ার হলে আমরা এখন এটা নিয়ে আর সময় নষ্ট করবো না। আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের জাবেদা করতে গেলে লেনদেনটাকে কিভাবে বিশ্লেষণ করতে হয় এটা নিয়ে অলরেডি আমরা জেনেছি। তো লেনদেনটাকে কিভাবে বিশ্লেষণ করতে হয় এটা আপনাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়ানোর আগে, ইকুয়েশনের আগে কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র ধরেই আপনাকে এই জাবেদাগুলো করতে হবে। যে লেনদেনটা দেওয়া থাকবে এই লেনদেনটা পরে আপনার এটা কোন হিসাবকে ইফেক্ট করতেছে সেই হিসাবটা বুঝে এই হিসাবটাকে কি এটা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে সেই অনুযায়ী আপনার হিসাবটাকে ডেবিট অথবা ক্রেডিট করতে হবে। যেমন একটা লেনদেন যদি হয়, সেটা যদি নগদ টাকা নিয়ে আসে, দ্যাট মিনস আপনার যদি নগদ টাকা বৃদ্ধি করে তাহলে সেটাকে আপনি ডেবিট করবেন। একটা লেনদেন হইলো সেটা যদি আপনার নগদ টাকাকে কমায় দেয় বা নগদ টাকা চলে যায় সেই লেনদেনটার কারণে, তাহলে এটাকে আপনি ক্রেডিট করবেন। যেমন আপনি কর্মচারীর বেতন প্রদান করবেন, তাহলে আপনার নগদ টাকা কমে যাচ্ছে, সেই কারণে আপনি বেতন খরচ হিসাব ডেবিট লিখবেন আর নগদান হিসাবটা আপনি ক্রেডিট লিখবেন, যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে। আবার ধরুন যে মালিক ব্যবসায় মূলধন নিয়ে আসছে, তো মূলধন নিয়ে আসলে আমরা এখানে নগদ টাকা যেহেতু মূলধন হিসাবে নিয়ে আসতেছে, তো সেই কারণে আমরা নগদান হিসাবটা ডেবিট করব এবং মালিকের মূলধন হিসাবটা আমরা ক্রেডিট করব। তো এইভাবেই আমরা আগেও করেছি যে হিসাবের আপনার ক্যাটাগরি অনুযায়ী আমরা আগে প্রথমে লেনদেনটাকে ভাঙবো যে লেনদেনটা আসলে কোন হিসাবের ভিতরে পড়েছে, তো সেই হিসাবটা ধরে সেটা ডেবিট হচ্ছে না ক্রেডিট হচ্ছে সেটা আমরা নির্ণয় করে ফেলবো, তাহলে আমাদের আর ভুল হবে না। ঠিক আছে, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। আপনাকে আমি 5টা হিসাবের কথা বলছি যে আগের আধুনিক পদ্ধতিতে
আপনার হিসাবকে 5টা ভাগে ভাগ করা হয়, সেই 5টা ভাগ আপনি মনে রাখবেন। ঠিক আছে, 5টা ভাগ আমরা আগে বলছি যে সম্পত্তি ব্যয়, ঠিক আছে, এই দুইটা নেচার হচ্ছে ডেবিট, আর হচ্ছে মূলধন আয় এবং দায় এই তিনটা হচ্ছে ক্রেডিট। এই তিনটাকে আপনি এই 5টাকে আপনি বেস ধরে আপনি এটা যদি আমরা সম্পত্তি হয়, নেচারটা যদি সম্পত্তি হয়, যেমন নগদ টাকা, এটা আমরা জানি সম্পত্তি, ঠিক আছে, নেচারটা হচ্ছে এটা অ্যাসেট বা সম্পত্তি। তো এটা যদি বাড়ে তাহলে আমরা বলেছি যে সম্পত্তি বাড়লে ডেবিট, তাহলে আপনি নগদ টাকা যদি আসে বা বাড়ে আপনি ডেবিট করে দিবেন। আবার যদি কোনো কারণে আপনি ধরেন যে মূলধন আসছে, ঠিক আছে, তো মূলধনের নেচার হচ্ছে ক্রেডিট। যদি মূলধনটা বাড়ে, যেমন মালিক মূলধন নিয়ে আসছে, তার মানে মূলধনটা বাড়তেছে মালিকের, তাহলে আপনি মূলধনটাকে ক্রেডিট করে দিবেন। তো এই হচ্ছে আপনার নিয়ম, এখানে যা বলা আছে এই জিনিসটাকে বেস করেই করা। এখানে 5টা হিসাব যে আছে, 5টা হিসাবের হেডিংকেই এখানে ভেঙে ভেঙে লিখা। যেমন এখানে সকল সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, আবার সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, আবার দেনাদার সৃষ্টি হলে এটাকে আমরা ডেবিট করব। আবার দেনাদার যদি টাকা পরিশোধ করে দেয় তাহলে আমরা দেনাদারটাকে আবার ক্রেডিট করে দিব। তার মানে সম্পত্তি বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, মূল কথা হচ্ছে এটাই। দেনাদার সৃষ্টি হলে মানে সম্পত্তি বাড়লো, এই কারণে ডেবিট। আবার দেনাদার যদি এটা পরিশোধ করে দেয় তার মানে দেনাদার কমে গেল বা সম্পত্তি কমে গেল, সেই কারণে এটাকে দেনাদারকে আমরা আবার ক্রেডিট করে দিব যদি দেনা পরিশোধ করে দেয়। তো সেইভাবে আমরা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আবার দায় যদি হ্রাস পায় সেটা হচ্ছে ডেবিট। আবার পাওনাদার সৃষ্টি হলে, পাওনাদার এটা মাথায় রাখবেন যে পাওনাদার আমরা আগে করেছি যে পাওনাদার সৃষ্টি হলে সেটা ক্রেডিট। আবার পাওনাদারের পাওনা যদি আমি পরিশোধ করে দেয়, আমি যদি আমার দায়টা কমাই ফেলতে পারি, তার মানে দায় কমে গেলে হচ্ছে ডেবিট। আর আমরা বলছি যে দায় বৃদ্ধি পেলে, দায়ের নেচারটাই হচ্ছে সেটা ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর যদি দায় কমে যায় সেটা ডেবিট। তো এইভাবে আপনার বকেয়া আয়, এখানে নতুন আছে হচ্ছে এই দুইটা জিনিস, যে বকেয়া আয়ের সাথে আপনার দেনাদারের সম্পর্ক, এটা মাথায় রাখতে হবে। যে বকেয়া আয় হলে, যে ধরেন যে আপনি বাকিতে কাউকে সেবা প্রদান করছেন, যে সেবা প্রদান করে আপনি টাকাটা পান নাই, তো এই যে বাকিতে আপনি সেবা প্রদান করছেন, তো বাকিতে সেবা প্রদান করলে বা বাকিতে আয় হলে এটা মাথায় রাখবেন যে এটা দেনাদার তৈরি করবে। তার মানে আপনি কারো না কারো কাছে টাকা পাবেন, তো দেনাদারটা আপনার সম্পত্তি, এটা মাথায় রাখবেন। আর বকেয়া ব্যয় যেটা আছে, বকেয়া ব্যয় তার মানে আপনি আপনার প্রতিষ্ঠানে একটা খরচ অলরেডি হয়েছে, কিন্তু এই মানে আপনার প্রতিষ্ঠানে অলরেডি একটা ধরেন যে খরচের খাত তৈরি হয়েছে, কিন্তু ওই টাকাটা আপনি পরিশোধ করেন নাই। যেমন কর্মচারীর ধরেন যে জুন জুলাই এই 2 মাসের বেতন আপনি পরিশোধ করেন নাই, তার মানে এটা খরচ, কিন্তু আপনি এটা পরিশোধ করেন নাই, ঝুলায় রাখছেন, বকেয়া। ঠিক আছে, তার মানে ব্যয় যদি আপনার বকেয়া হয়, যেমন বকেয়া বেতন, এটা আপনার ধরেন যে আপনি যদি এরকম বকেয়া কোনো কিছু থাকে, এটা আপনার পাওনাদার ক্রিয়েট করবে। দ্যাট মিনস কর্মচারীরা আপনার কাছে টাকা পায়, তার মানে পাওনাদার তৈরি হইলে এটা আপনার দায় বৃদ্ধি করবে, সেই কারণে এটা ক্রেডিট। ঠিক আছে, তো বকেয়া ব্যয়ের সাথে আপনার পাওনাদার সম্পর্কিত, এটা মাথায় রাখতে হবে। তো বকেয়ার সাথে দেনাদার, আর বকেয়া ব্যয়ের সাথে পাওনাদার, শেষ। তারপর হচ্ছে এখানে ক্রয়ের সাথে আপনার পাওনাদার জড়িত থাকবে, আবার বিক্রয়ের সাথে দেনাদার জড়িত থাকবে। ধরেন যে আপনি বাকিতে বিক্রয় করলে এখানে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে বিক্রয় করলে আপনার দেনাদার তৈরি হবে। আবার যদি আপনি কোনো কিছু ক্রয় করেন, তার মানে কারো কাছ থেকে যদি আপনি ক্রয় করে আনেন বাকিতে যদি কারো কাছ থেকে ক্রয় করে আনেন, তাহলে আপনার ক্রয় হিসাবটা ডেবিট। আর যেহেতু বাকিতে আনছেন, ওই লোক আপনার কাছে টাকা পাবে, তো সেই কারণে এটা আপনার পাওনাদার তৈরি করতেছে, সেই কারণে পাওনাদার হিসাব ক্রেডিট। তো ক্রয়ের সাথে পাওনাদার জড়িত, বিক্রয়ের সাথে দেনাদার জড়িত, যদি আপনি বাকিতে ক্রয় বিক্রয় করেন। তো এই হচ্ছে আপনার মূল কথা। এবং প্রত্যেকটা এক্সপেন্স বা খরচের সাথে, এই খরচের খাতগুলোর সাথে আপনি খরচ কথাটা লিখে দিবেন। যেমন এখানে বেতন খরচ, বেতনটা আপনার না লিখলেও চলে, কিন্তু মজুরি খরচ, বেতন খরচ আপনি লিখলে সমস্যা নেই। বেতন খরচ, মজুরি খরচ, ভাড়া খরচ, এইগুলা খরচগুলা লিখে দিলে আপনার আইডেন্টিফাই করতে সহজ। তো সেই কারণে আপনি ওইভাবে খরচগুলা লিখে দিলে ভালো। তাহলে আপনি যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করবেন, খরচটা লিখলেই আপনি আর কখনো ভুল করবেন না, যে খরচ মানেই হচ্ছে ডেবিট, আমরা জানি ব্যয়, এক্সপেন্স, ডেবিট। তো সেই কারণে আপনি যেই খরচের খাতগুলো কনফার্ম, সেগুলোর সাথে খরচ লিখে দিবেন। যেমন এখানে ভাড়া, অবচয়, সুদ, এইগুলা আপনি পরিশোধ করলে এগুলো অবশ্যই আপনি খরচ লিখে দিবেন। তো আমরা এখন জাবেদাতে চলে আসলাম। তো জাবেদা করার আপনার কিছু নিয়ম, আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু জাবেদা দাখিলা আছে, এই দাখিলাগুলা দেওয়ার সাথে সাথে আমরা জাবেদা করার নিয়মটাও জেনে যাব। তো জাবেদা করতে গেলে আমরা একটু আগে বলছি যে জাবেদা করতে গেলে আপনার ছক কাটতে হবে 5টা, আপনার কলাম কেটে
এই 5টা ছক কেটে বা কলাম কেটে আপনার জাবেদা দাখিলাটা দিতে হবে। জাবেদা দাখিলা দিব হচ্ছে আমরা লেনদেনের। তো প্রত্যেকটা লেনদেনকে আপনি ভাগ করবেন ডেবিট ক্রেডিটে, ঠিক আছে? প্রত্যেকটা লেনদেনকে ডেবিট ক্রেডিটে ভাগ করে আপনি জাবেদার যে 5টা কলাম, এই কলামে ডেট ওয়াইজ আপনার ডেবিট ক্রেডিট ভাগ করে এই শিরোনাম দিয়ে ব্যাখ্যা সহ আপনি ডেবিট টাকা ক্রেডিট টাকার ঘরে বসা দিলে আপনার জাবেদার কাজটা হয়ে যাবে। তো আমরা প্রথম যে কাজটা করব, এখানে লিখার নিয়মটা আমরা একটু জানবো। যে এইখানে দেখেন আমরা, আচ্ছা কলমটা আমি নিয়ে নিচ্ছি। তো এইখানে আমরা এই যে আমরা ডেবিট টাকার যে জিনিসটা লিখতাম, যেমন এখানে নগদান হিসাবে আমি ডেবিট লিখেছি। ডেবিট টাকাটা আমি বাম সাইডে চাপায় লিখবো, মানে ডেবিট টাকাটা আমরা মার্জিনের পাশ থেকেই লেখা শুরু করব, ঠিক আছে? বাম পাশের যে মার্জিন আছে সেখান থেকে লেখা শুরু করব। কিন্তু ক্রেডিট টাকাটা লেখার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যে ক্রেডিট টাকাটা লেখার সময় আপনি ডান দিকে একটা বা দুইটা স্পেস খালি রেখে ডান দিকে চেপে লিখবেন, ঠিক আছে? যে ডেবিট থেকে ক্রেডিটটা যাতে আপনার বোঝা যায় সহজে। ডেবিট টাকাটা আপনার বাম দিকে চাপায় লিখবেন, আর ক্রেডিট টাকাটা লেখার সময় একটু একটা বা দুইটা স্পেস ছেড়ে দিয়ে আপনি ডান সাইডে ক্রেডিট টাকাটা লিখবেন। এই যে এখানে ডেবিটটা এইদিকে আর ক্রেডিটটা একটু আপনার ধরেন যে ডান সাইডে চলে আসছে, তার মানে ডেবিটটা আপনি বাম সাইডে লিখবেন আর ক্রেডিট হিসাবটা আপনি ডান সাইডে লিখবেন, ঠিক আছে? তো এইভাবেই আপনি জাবেদার যেই হিসাবের শিরোনামের ভয়ে আপনি প্রত্যেকটা জাবেদা দাখিলা দিয়ে দিবেন। তো প্রথম যেটা আছে, আমরা ধরেন যে এখানে শুরু করি জাবেদার। তো আমরা জাবেদার ছক অনুযায়ী জাবেদা দিচ্ছি না, আমরা শুধু জাবেদা দাখিলা কিভাবে দিতে হয়, ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে, এইটা আমরা এখানে দেখব। এরপরে আমরা ফাইনালি এটা যখন আইডিয়া হয়ে যাবে আমরা এতক্ষণ থিওরি পড়ছি, এটা আমরা আরেকটু থিওরি আছে এখানে, এই যে এটা থিওরির মতোই দেখতে, থিওরির মতো হইলো কিন্তু এটা জাবেদাই, ঠিক আছে? এই জাবেদাটা আমরা এন্ট্রি দেওয়াটা শিখবো। এন্ট্রি দেওয়াটা শিখে গেলে আমরা ফাইনালি জাবেদার বইয়ে যে কিভাবে এন্ট্রি দিতে হয় এটা আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমার আজকের পরিকল্পনা। তো প্রথমে যেটা আছে, আমরা এন্ট্রি দেওয়াটা শিখি যে মালিক যখন নগদ টাকা মূলধন হিসেবে আনয়ন করে ব্যবসা শুরু করে, তো এই ক্ষেত্রে আপনার জাবেদাটা কি হবে? এটা হচ্ছে একটা জাবেদা যে মালিক নগদ টাকা মূলধন হিসেবে আনয়ন করে ব্যবসা শুরু করলো। ধরেন যে জনাব রহিম 5,000 টাকা 5 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। তো জনাব রহিম 5 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। তো এটার জাবেদা হবে হচ্ছে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে ফেলবো, যেহেতু উনি নগদ টাকা মূলধন হিসেবে আনছেন, ঠিক আছে? তো দুইটা জিনিস এখানে আমার হিসাবে আসবে, একটা হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে এখানে মূলধন হিসাব। তো হিসাব হচ্ছে এখানে দুইটা। তো নগদান হিসাবটা বা নগদ টাকাটা আমার কোন ধরনের হিসাব বা এটা কোন ক্যাটাগরিতে পড়ে? এটা হচ্ছে সম্পত্তি ক্যাটাগরিতে পড়ে। তো সেই কারণে নগদান হিসাবটাকে আপনি সম্পত্তি হিসাবে, যেহেতু এটা আসতেছে, নগদান হিসাব ডেবিট করে দিবেন। আর মূলধনটা আমার পরে হচ্ছে ওই যে দায় ক্যাটাগরিতে। হ্যাঁ, তো দায় ক্যাটাগরিতে যেহেতু পড়ে, এটাকে আপনারা দায় যেহেতু এটা আসতেছে বা বৃদ্ধি পাচ্ছে, এই কারণে রহিমের মূলধন হিসাব ক্রেডিট 5 লাখ টাকা লিখে দিবেন। তাহলেই আপনার এখানে প্রথম যে লেনদেনটা আছে এটার কাজটা শেষ হয়ে গেল। তো এরপরে হচ্ছে আপনার মালিক যে শুধু নগদ টাকা নিয়ে আসবে এরকম না, মালিক অনেক সময় আপনার নগদ টাকা ছাড়াও সে তার ব্যবহৃত আসবাবপত্র অথবা মেশিনারি যন্ত্রপাতি এইগুলাও ব্যবসায় দিতে পারে, এইগুলাও সে নিয়ে এসে ব্যবসাটা স্টার্ট করতে পারে। যদি মালিক নগদ টাকা না এনে বা নগদ টাকাও আনছে, নগদ টাকা আনার পাশাপাশি সে যদি আসবাবপত্র আনে, মেশিনারি আনে, যন্ত্রপাতি আনে, তাহলে আপনি কি করবেন? নগদ টাকা হয়েছে যেহেতু আপনি নগদান হিসাব ডেবিট করে দিচ্ছেন, তো সে যদি আসবাবপত্র নিয়ে আসে, মেশিনারি নিয়ে আসে, যন্ত্রপাতি নিয়ে আসে, তাহলে আপনি কিভাবে রেকর্ড করবেন? এটা খুবই সোজা। আমরা বলছি যে এটা নেচারটা আপনি দেখবেন, যেহেতু এটা আসবাবপত্র সম্পত্তি নিয়ে আসছে মানে হচ্ছে ব্যবসায় আসবাবপত্র বা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, ডেবিট। মেশিনারি যন্ত্রপাতি এটাও সম্পত্তি, যেহেতু এটা মালিক ব্যবসায় নিয়ে আসতেছে, ব্যবসার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। তো সেই কারণে আমি মেশিনারি ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট লিখে আমি ধরেন যে এই যে সম্পত্তিটা নাম দিয়ে লিখে আমি ডেবিট লিখে দিলি, এবং আমার ডেবিট টাকার যে গড়, ওই সেই ডেবিট টাকার ঘরে আমি টাকাটা বসাই দিলেই আমার ডেবিটের কাজ শেষ। এরপর ক্রেডিট হচ্ছে এই যে সে আসবাবপত্র নিয়ে আসছে, মেশিনারি নিয়ে আসছে, যন্ত্রপাতি নিয়ে আসছে, নগদ টাকা নিয়ে আসছে, এই সবগুলা টোটাল টাকাটা আমি মূলধন হিসাব, যেহেতু এটা মালিক যেহেতু এটা দিছে, এটা মূলধন হিসাবে
ধরেন যে রহিমের মূলধন হিসাব হিসাবে আমি এটাকে ক্রেডিট করে দিব। তাহলে আমার এখানে ধরেন যে সে আসবাবপত্র, মেশিনারি, যন্ত্রপাতি অথবা নগদ টাকা যেটা নিয়ে আসো, এই এন্ট্রিটা আমার শেষ হয়ে যাবে। তো আপনাকে অনেক সময় এখানে জাবেদা দাখিলের শুরুটাই আপনার এইভাবে দিবে। ধরেন যে জনাব রহিম ধরেন যে একটি মুদির দোকানে বা সে একটি আমরা যে কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোর অথবা মুদির দোকান সে শুরু করবে। তো সেই মুদির দোকানে সে নগদ 5 লাখ টাকা এবং আসবাবপত্র, মেশিনারি, কিছু আসবাবপত্র নিয়ে আসে এবং ধরেন যে একটা কম্পিউটারও সে আনে। তো এইগুলার মূল্য বাবদ ধরেন যে এত এত টাকা নিয়ে সে ব্যবসাটা শুরু করে। তো এইভাবে আপনার একটা অঙ্ক ধরেন যে একটা লেনদেনের একটা জাবেদা দিয়ে দিল। তো আপনি প্রথমে করবেন হচ্ছে নগদ টাকা, আসবাবপত্র এবং কম্পিউটার, এই তিনটা যেহেতু সম্পত্তি, এই তিনটাকেই আপনি প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা আমি শেষ করি না। তো তিনটাকে আপনি নামে লিখবেন। আচ্ছা আমি শেষ করতেছি। তিনটাকে নামে লিখবেন, এই যে সম্পত্তি হিসাবে লিখবেন, লিখে আপনি মূলধন হিসাবে এটারে ক্রেডিট করে দিবেন। ঠিক আছে, মূলধন টোটাল টাকাটা ক্রেডিট করে দিবেন। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, ওই যে ক্রেডিট বানানোর সামনে তো আসলে সিআর আছে বলে আমরা সিআর দিয়ে এখানে হয়তো সংক্ষেপে লিখলাম, কিন্তু ডেবিটের তো আসলে এরকম কোনো আর থাকে না, মানে আপনি লিখছেন এটা কি এইভাবেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ডেবিট, আচ্ছা ডেবিট ক্রেডিট লিখার নিয়ম যেটা আছে, আপনি এখানে ডেবিট এবং ক্রেডিট আপনি সংক্ষেপে ডিআর এবং সিআর এই দুইটা দিয়ে লিখবেন। ডেবিট মানে হচ্ছে ডিআর আর ক্রেডিট মানে হচ্ছে সিআর। ঠিক আছে, এটা আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায়, ডেবিটে যদিও আর নাই, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় ডেবিট বলতে আমরা ডিআর দিয়ে বুঝি। ঠিক আছে, ক্রেডিট বলতে আমরা সিআর দিয়ে বুঝি। ঠিক আছে, তো এই ডেবিট ক্রেডিট লিখার সংক্ষিপ্ত ইয়াটা হচ্ছে ডিআর এবং সিআর, এটা দিয়ে আমরা সাধারণত লিখে থাকি। এটা সবাই বুঝবে, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ওয়ার্ড আর কি। আমাদের অ্যাকাউন্টিং এ আমরা এই টেকনিক্যাল ওয়ার্ডটা ডেবিট ক্রেডিট লিখে হচ্ছে এইভাবে, আপনি সব বইতে এইভাবেই পাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস, এখানে মালিক ধরেন যে পণ্য নিয়ে আসতে পারে। যদি মালিক পণ্য দ্রব্য নিয়ে আসে, তাহলে এখানে আপনাদের আমি শুরু করছি, অলরেডি 30 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিট আছে। 10 মিনিট পরে এটা কেটে গেলে আবার ঢুকবেন, ঢুকে আমরা কন্টিনিউ করে আমরা যতটুকু আছে এটা পড়ায় শেষ করে দিব। আচ্ছা, মালিক যখন পণ্য নিয়ে আসে, তো পণ্য নিয়ে আসলে এখানে আপনার পণ্যদ্রব্য যদি নিয়ে আসে, এটা অবশ্যই মাথায় রাখবেন, পণ্যদ্রব্য নামে কোনো হিসাব লেখা যাবে না। মালিক যদি কোনো পণ্যদ্রব্য নিয়ে আসে, গুডস, ঠিক আছে, যে মালিক যেটা নিয়ে সে ব্যবসাটা স্টার্ট করছে, ধরেন যে সে কাপড়ের বিজনেস করে, সে ধরেন যে 50,000 টাকা সে কাপড় নিয়ে আসে, ঠিক আছে, এই পণ্যদ্রব্য। অথবা সে ধরেন যে আলু বা পেঁয়াজ বিক্রি করে, তো 50,000 টাকা সে আলু বা পেঁয়াজ নিয়ে আসলো। তো এই যে পণ্যদ্রব্য যদি নিয়ে আসে, এই পণ্যদ্রব্য নামে কোনো হিসাব লেখা যাবে না। তো মালিক এগুলা নিয়ে আসলে এটাকে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে, তো এটাই একটু নতুন আপনাদের কাছে, যে মালিক যদি কোনো পণ্যদ্রব্য নিয়ে আসে, পণ্যদ্রব্য নামে কোনো হিসাব লেখা যাবে না। জাবেদার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে পণ্যদ্রব্য নামে কোনো হিসাব লেখা যায় না। জাবেদার ক্ষেত্রে আপনি হিসাব লিখতে হইলে অবশ্যই আপনার ক্রয় হিসাবে লিখতে হবে, এবং পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হয় না। আপনি সর্বোচ্চ লিখতে পারবেন হচ্ছে মজুদ হিসাব। ঠিক আছে, পণ্যদ্রব্য লেখা যাবে না। সর্বোচ্চ লিখতে পারবেন, যদি পণ্যদ্রব্য লিখতে চান ওইটাকে মজুদ হিসাবে লিখতে হয়। প্রারম্ভিক মজুদ আছে যেটা শুরুতে থাকে, আর সমাপনী মজুদ আছে যেটা বছর শেষে থাকে। তো ওইটা সর্বোচ্চ লেখা যাবে। কিন্তু মালিক পণ্যদ্রব্য নিয়ে আসলে আপনার এন্ট্রিটা দিতে হবে ক্রয় হিসাব হিসাবে, এবং মূলধন হিসাবে এটাকে ক্রেডিট করতে হবে। ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে জাবেদা করার, এই মালিকের বিনিয়োগকৃত ধরেন যে এখানে নগদ টাকা, আসবাবপত্র, মেশিনারি এবং পণ্যদ্রব্য নিয়ে আসলে এইগুলার জাবেদা করার নিয়ম হচ্ছে এটা। তো এটা আপনারা যে কোনো আপনার ধরেন যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যদি আপনাকে জাবেদা করতে দেয়, লেনদেনে এই এন্ট্রিটা দিয়ে দিতে পারে অনেক সময়, যে মালিক ধরেন যে নগদ টাকা, আসবাবপত্র এবং কিছু পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে মালিক নগদ টাকা, আসবাবপত্র, পণ্যদ্রব্য নিয়ে যদি ব্যবসা শুরু করেন, তাহলে পণ্যদ্রব্য কেমনে লিখতে হয় এটা আপনি জানেন না, আপনি পণ্যদ্রব্য লিখে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার এখানে নাম্বারটা আপনি পাবেন না। তো সেই কারণে আপনার লিখতে হবে এখানে ক্রয় হিসাব ডেবিট। ঠিক আছে, নগদান হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ডেবিট, এবং টোটাল টাকাটা মূলধন হিসাবে ক্রেডিট। ঠিক আছে, এই হচ্ছে আপনার মূলধন নিয়ে ঝামেলা, এর বাইরে আর থাকবে না। এরপরে হচ্ছে আপনার, আমরা নগদে কোনো কিছু যদি ক্রয় করি, নগদে কোনো কিছু ক্রয় করলে, ধরেন যে আমি আসবাবপত্র ক্রয় করছি, নগদে ক্রয় করলে আমার যে জিনিসটা আসতেছে, আমি ক্রয় যদি আমি করি,
নগদে ক্রয় করলে মাথায় রাখতে হবে যে নগদ টাকাটা কিন্তু আপনার চলে যাবে। আপনি নগদে যেটাই কিনেন নগদ টাকাটা চলে যাবে। তো নগদ টাকা যদি চলে যায় নগদান হিসাবটা ক্রেডিট হবে, এটা মাথায় রাখতে হবে। আর যেটা কিনছেন সেটা আসতেছে, তো সেই কারণে এটা ডেবিট হবে। যেমন নগদে আপনি পণ্যই ক্রয় করছেন, নগদে পণ্য ক্রয়, তো পণ্য নামে কোনো হিসাব লেখা যাবে না, তো আপনি লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার এখানে আপনি নগদে আসবাবপত্র ক্রয় করছেন, তো সেই কারণে আসবাবপত্র যদি সম্পত্তি, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এরপরে হচ্ছে 3 নাম্বার, বাকিতে কোনো কিছু যদি ক্রয় করেন, বাকিতে ধরেন যে আপনি যে কোনো কিছু, সেটা ভূমি হোক, আপনার এখানে পণ্য হোক, যেটাই হোক, আপনি যদি বাকিতে কোনো কিছু ক্রয় করেন, আমরা আগেই বলছি যে বাকিতে ক্রয় করলে আপনার পাওনাদার তৈরি হবে, এটা হচ্ছে মূল কথা। বাকিতে তৈরি হলে বাকিতে আপনি কোনো হিসাব লেনদেন করলে আপনার এখানে পাওনাদার হিসাবটা আপনার এখানে আনতে হবে। তো আপনি এখানে বাকিতে কারো কাছ থেকে ভূমি ক্রয় করছেন, তো এখানে ভূমি হিসাব ডেবিট, এবং যেহেতু আপনি বাকিতে কিনছেন পাওনাদার হিসাবটা আপনার এখানে ক্রেডিট করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। যে আপনি ধরেন যে বাকিতে পণ্য ক্রয় করছেন, তো বাকিতে পণ্য ক্রয় করলে এখানে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে বিবিধ লিখছে যে এখানে অনেক ধরনের আপনার পাওনাদার থাকতে পারে। ধরেন যে আপনি পণ্য কিনছেন এক জায়গা থেকে, ভূমি কিনছেন এক জায়গা থেকে, আপনি এখানে আসবাবপত্র কিনছেন আরেক জায়গা থেকে, তো সেই কারণে পাওনাদার একজন না, অনেকজন। তো সেই কারণে এখানে বিবিধ কথাটা লিখে আর কি, যে বিবিধ পাওনাদারের নামে আলাদা আলাদা না লিখে সব পাওনাদারকে এই বিবিধের ভিতরে আমরা ফেলে দিই। তো এই হচ্ছে এইখানে কাজ। এবং এখানে আপনি ব্যাখ্যা দিয়ে দিবেন। আমি যে ব্যাখ্যার কথাটা বলি নাই, আপনি প্রত্যেকটা লেনদেন আপনি ডেবিট ক্রেডিট লিখার পরে এই যে শিরোনামের ঘরে আপনি অবশ্যই নিচে ব্যাখ্যাটাও লিখে দিবেন, যে যেহেতু বাকিতে ভূমি ক্রয় করা হলো, তো এই ব্যাখ্যাটা দিয়ে দিলে আপনার এই জাবেদার 3 নম্বর জাবেদার পুরো মার্কস আপনি পাবেন। ব্যাখ্যা না দিলে কিন্তু আপনার মার্কস অর্ধেক। ধরেন যে আপনার 5টা জাবেদা দিছে 10 নাম্বার, আপনি খালি লিখছেন ধরেন যে বাকিতে কিছু বাকিতে মালিক ভূমি ক্রয় করছে, ঠিক আছে, তো আপনি ভূমি হিসাব ডেবিট লিখছেন, পাওনাদার হিসাব ক্রেডিট লিখে দিয়েছেন, এরপরে আপনি আর ব্যাখ্যা দেন নাই, এইভাবে আপনি 5টা করে গেছেন, তো আপনি নাম্বার পাবেন 10-এ কিন্তু 5। এখানে জিনিসটা কিন্তু খুব সহজ, যেহেতু বাকিতে ভূমি ক্রয় করা হয়েছে, এটা আপনার ব্যাখ্যা, কিন্তু আপনি এটা লিখলেন না যে কেন আপনি এখানে ধরেন যে পাওনাদারকে ক্রেডিট করছেন। এটা যদি আপনি এখানে নিচে ব্যাখ্যাটা না লিখেন, যেহেতু বাকিতে এই কথাটা যদি না আসে ভূমি ক্রয় করা হয়েছে, তাহলে কিন্তু আপনার যে খাতা দেখতেছে সেটা বুঝবে না, তো সেই কারণে সে আপনাকে ফুল মার্কস দিবে না। তো সেই কারণে আপনার ব্যাখ্যাটা অবশ্যই দরকার। এরপরে হচ্ছে ধরেন যে আপনি নগদে খরচ করলে একটু আগে আমরা বলে আসছি যে আপনার নগদান হিসাবটা ক্রেডিট, আর খরচের খাতটাকে আপনি ডেবিট করে দিবেন, যেহেতু ব্যয় বা এক্সপেন্স ডেবিট। এরপরে হচ্ছে আপনার অগ্রিম খরচ করলে, তো অগ্রিম যদি আপনি খরচ করেন, ধরেন যে আপনি অগ্রিম ভাড়া প্রদান করছেন, তো অগ্রিম খরচ করলে এটা মাথায় রাখবেন যে আপনি প্রথম যখন অগ্রিম খরচ করেন, ধরেন যে আপনি এই আপনার যে দোকান ভাড়া বাবদ মালিককে অগ্রিম দিয়ে দিচ্ছেন, অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন 50,000 টাকা, এই যে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন দোকান ভাড়া, তো এই অ্যাডভান্স খরচটা আপনি ধরেন যে নগদ টাকাতে দিচ্ছেন অ্যাডভান্স এই মালিকের 50,000 টাকা, তো নগদ টাকা আপনার চলে যাচ্ছে, এটা মাথায় রাখবেন যে নগদ টাকা ক্রেডিট। যদি আপনি নগদে অ্যাডভান্সটা দেন, নগদ টাকা আপনার এখানে ক্রেডিট। আপনি চেকও দিতে পারেন, চেক দিলে ব্যাংক হিসাব ক্রেডিট, তো আপনি ম্যাক্সিমামই আমরা নগদই দিই, তো নগদ টাকাটা আপনার এখানে ক্রেডিট। আর এখানে যেহেতু অগ্রিম দিচ্ছেন, আমরা অগ্রিম এবং বকেয়া নিয়ে একটু আগে পড়ে আসছি, তো অগ্রিম যদি আপনার দেন, অগ্রিমের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে অগ্রিমটা হচ্ছে আপনার, যদি আপনি খরচ অগ্রিম দেন, এটা আপনার অনেকটাই আমরা সম্পত্তি হিসাবে ধরি। যেমন আমরা ভাড়া খরচ হিসাবে আমরা খরচের কারণে ডেবিট করতেছি, কিন্তু এখানে অগ্রিম ভাড়া হিসাবটা আমি এটা অগ্রিম দেওয়া হয়েছে দেখে আমি অগ্রিম কথাটা লাগায় এটাকে ডেবিট করতেছি, এই কারণে, কারণ এটা অনেকটা কারেন্ট অ্যাসেটের মতো, যে আমার 5 মাস ভাড়া দেওয়া লাগবে না, তো এটা আমার একটা সেফটি। তো এই যে আপনার এই যে হেল্পটা এটা করতেছে, এই কারণে আমরা এটাকে অনেকটা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখি, তো এই কারণে অগ্রিম ভাড়াটা বা অগ্রিম কোনো খরচ হলে এটাকে আমরা অগ্রিম খরচ সম্পত্তি হিসাবে ডেবিট করি, ঠিক আছে। এরপরে হচ্ছে কোনো খরচ যদি আপনি বকেয়া করেন বা বাকিতে যদি আপনি কোনো খরচ রেখে দেন, তো বাকিতে খরচ রাখলে একটু আগে আমরা পরে আসছি, খরচের খাতটাকে আপনি ডেবিট করবেন। ধরেন যে বাকিতে আপনি বেতন আপনার বাকি আছে, আপনি বেতন যেটা বাকি আছে বা বকেয়া আছে সেটা আপনি দেন নাই, তো এই যে বেতন বকেয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনার বেতন খরচটা আপনার এখানে ডেবিট করতে হবে। তার মানে হচ্ছে এখানে খরচটা কিন্তু আপনার এখানে ভ্যালিড, খরচটা আপনার হইছে, তো এইটা আপনার দেন নাই,
কিন্তু এটা আপনার খরচ, তো সেই কারণে এটাকে আপনার বেতন খরচ হিসাবে বা ব্যয় হিসাবে এটাকে দেখাইতে হবে মাস্ট। এরপরে হচ্ছে আপনি দেন নাই দেখে এখানে আপনার ধরেন যে আমরা আগে বলেছি যদি খরচ আপনি বকেয়া রাখেন তাহলে পাওনাদার তৈরি হয়। তো এখানে পাওনাদার আমরা সরাসরি না লিখে আমরা খরচের ক্ষেত্রে এখানে আমরা ধরেন যে যদি বেতন খরচ হয় আমরা এখানে বকেয়া বেতনটা আমরা ক্রেডিট করে দিলেই হয়ে যায়, যে বেতনটা বকেয়া আছে তো বকেয়া বেতনটা বা প্রদেয় বেতনটা ক্রেডিট করে দিলেই এটা পাওনাদার বা দায় হিসাবে এটা ক্রেডিট করা হয়েছে এটা বোঝা যাবে। তো সেই কারণে যদি বকেয়া খরচ থাকে তাহলে আপনি খরচের খাতটা বেতন খরচ, মজুরি খরচ, খরচের খাতটাকে আগে ডেবিট করবেন ব্যয় হিসাবে, এবং বকেয়া কথাটা লিখে যেমন বকেয়া বেতন লিখে বকেয়া কথাটা যেহেতু আছে এটার সামনে এটা দায় মিন করে, তো সেই কারণে এটাকে আপনি ক্রেডিট লিখে দিবেন, যেমন বকেয়া বেতন হিসাব আপনি ক্রেডিট করে দিলেই আপনার এন্ট্রি হয়ে গেল। এখানে ধরেন যে পাওনাদার হিসাব লেখার দরকার নাই, আপনি বকেয়া বেতন হিসাব লিখলেই এটা অ্যাকুরেট হয়ে যায়। এবং আপনি এখানে টিকা দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবেন যেহেতু বেতন বকেয়া আপনার হিসাবভুক্ত করা হলো, তাহলে আপনার এটা শুদ্ধ। এরপরে ধরেন যে আপনি সেবার বিনিময়ে আয় করলেন, ধরেন যে আপনি সেবা দিচ্ছেন, তো সেবার বিনিময়ে আপনি কিছু টাকা আপনি আয় করছেন, তো সেবার বিনিময়ে যদি আপনি নগদে আয় করেন তাহলে আপনার নগদ টাকা আসতেছে, তো আপনি নগদান হিসাব ডেবিট এবং আয় সারা জীবনই ক্রেডিট, ঠিক আছে, আয় দায় মূলধন ক্রেডিট, তো সেই কারণে সেবা আয় হিসাব আপনার ক্রেডিট। তো সেই কারণে আপনার ব্যাখ্যাটা হবে যেহেতু সেবা আয় বাবদ নগদে প্রাপ্ত, তো এটা হলে আপনার এখানে ব্যাখ্যাটা হয়ে যাবে। তো আমরা এখানে ধরেন যে এই আজকে 10 পর্যন্ত পড়বো, ঠিক আছে, 10 পর্যন্ত পড়ার ভিতরে আমাদের এখানে কেটে যাবে, কেটে গেলে আপনারা আবার ঢুকবেন। আমরা একটা অঙ্ক আছে আমাদের এখানে, এই যে এই অঙ্কটা আমরা সলিউশন করব, ঠিক আছে, বাকি আমরা কেটে গেলে ঢুকলে আমরা এই অঙ্কটা সলিউশন করব। এই অঙ্কটাতে আমরা একদম হিসাবের ছকে কিভাবে আমরা ধরেন যে লেনদেনটাকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ব্যাখ্যা সহ কিভাবে ডেবিট ক্রেডিটে আমরা বসাবো এটা টোটালটা আমি এখানে লিখছি। তো এটা আপনারা যদি কেটে যায় তখন আপনারা আবার ঢুকে আমরা এই অঙ্কটা কন্টিনিউ করব। তো আজকে আমরা এই 10 পর্যন্ত কন্টিনিউ করব, 10 চালু করে দিই। তো আপনি যদি টাকা পান, টাকা আসে, নগদ টাকা আসলে আপনার ডেবিট, এটা হচ্ছে মূল কথা। তো নগদ টাকা যেহেতু পাইছেন ডেবিট, আর পাইছেন হচ্ছে দেনাদারের কাছ থেকে, তার মানে দেনাদার কমে যাচ্ছে, এই কারণে বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। তো আমরা একটু আগে পরে আসছি যে সম্পত্তি বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, দেনাদার বাড়লে ডেবিট দেনাদার কমলে ক্রেডিট, তো এই কারণে আমরা কমে গেছে দেখে ক্রেডিট করে দিছি এবং ব্যাখ্যাটা লিখে দিবেন যেহেতু দেনাদারের নিকট হতে নগদ টাকা গ্রহণ করা হলো, শেষ। ঠিক আছে, আরো অনেকগুলো এখানে নিয়ম আছে, আর নিয়ম আমরা পড়লাম না, আমরা সরাসরি এখন চলে আসলাম হচ্ছে অঙ্কেতে। তো অঙ্কে দেখেন আপনারা এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ওই যে একটু আগে একজন কোশ্চেন করেছিলেন যে স্যার ইংলিশে আসলে আমরা কি করব, তো সেই কারণে আমি বাংলা ইংলিশ দুইটা মিলাই রাখছি, কারণ আমি জানি যে আপনাদের এই কোশ্চেনগুলো থাকবে। আপনি ইংলিশেও আসলে সমস্যা নাই, বাংলাতেও আসলে সমস্যা নাই। আপনি ইংলিশে সম্পত্তি, অ্যাসেট, সম্পত্তি আর লাইবিলিটি, দায়, এগুলো আপনারা সবাই জানেন, যেহেতু সবাই ম্যাচিউর, আপনারা এইগুলো কোনো সমস্যা হবে না। আপনি বেসিক জিনিসটা জানা থাকলে এগুলো আপনি করতে পারবেন। তো আমরা এই কারণে একটা ইংলিশ এক্সাম্পল নিয়ে আসছি, এটা আপনাদের বইয়ের প্রথম এক্সাম্পলটাই। তো বইয়ের প্রথম এক্সাম্পলটা আমি নিয়ে আসছি, কিন্তু আপনাদের বইয়ে ডেট ছিল না, তো যেহেতু জাবেদাটা ডেট ওয়াইজ আপনার এখানে লিখতে হয়, তো সেই কারণে আমি জাস্ট ডেটটা এড করছি। তো আপনাদের প্রথম যে এক্সাম্পলটা আপনাদের ই বুকে দেওয়া আছে ওইটাই আমি এখানে আনছি। তো এখানে আমরা ডিসেম্বর, ধরেন যে 2020-এরই, আর সরি 2019-এর ডিসেম্বর মাসে এখানে কিছু হিসাব এখানে দেওয়া আছে। তো এখানে প্রথমে আমরা শুরু করি যে মিস্টার শামীম began the practice of dentistry and during a short period he completed this transaction। যে মিস্টার শামীম এই যে দাঁতের চিকিৎসার জন্য সে ধরেন যে সেবামূলক একটা প্রতিষ্ঠান শুরু করছে এবং নিচে এই ট্রানজেকশন গুলা তার হয়েছে। তো ডিসেম্বরের 1 তারিখ হি ইনভেস্টেড টাকা 1,30,000 ইন ক্যাশ and dental equipment having a fair value of টাকা 1,20,000 in dental practice। তো সে শামীম ধরেন যে সে ডেন্টিস্ট, সে এই ডেন্টাল সার্ভিস দিয়ে সে টাকা ইনকাম করবে, মানে সে দাঁতের ডাক্তার, সে দাঁতের ট্রিটমেন্টের জন্য সে একটা ধরেন যে একটা ক্লিনিক খুলছে। তো এই ক্লিনিকে সে প্রথম 1,30,000 টাকা ইনভেস্ট করছে ক্যাশ, এবং সে এই ক্লিনিকে একটা ইকুইপমেন্টও আনছে। এই ইকুইপমেন্টটা
দাঁতের ট্রিটমেন্টের জন্য 1,20,000 টাকা, ঠিক আছে। তো সে ইকুইপমেন্ট এবং ক্যাশ এই দুইটা জিনিস নিয়ে সে ব্যবসা শুরু করছে। এই যে এখানে বলা আছে ইকুইপমেন্ট এবং ক্যাশ এই দুইটা জিনিস নিয়ে সে ব্যবসাটা শুরু করছে। তো ক্যাশটা আমরা জানি, ক্যাশটা এটা নেচারটাই হচ্ছে এটা সম্পত্তি ডেবিট, ইকুইপমেন্ট এটা সম্পত্তি ডেবিট। তো আমরা এখানে খুব সহজে একটু আগে যেটা পড়ে আসছি এটা ট্রানজেকশনটা আমরা করে ফেলি। ট্রানজেকশনটা হবে হচ্ছে ক্যাশ হিসাব ডেবিট, ইকুইপমেন্ট হিসাব ডেবিট, এবং আপনার এখানে যেহেতু এই পুরাটাই হচ্ছে তার মূলধন, এই ক্যাশ এবং ইকুইপমেন্ট 1,30,000 এবং 1,20,000 এই দুইটা মিলে হচ্ছে 2.5 লাখ, সরি 1,30,000 এবং 1,20,000 দুইটা মিলে হচ্ছে 2.5 লাখ। এই 2.5 লাখ হচ্ছে তার ক্যাপিটাল হিসাব বা এখানে শামীমের মূলধন হিসাব। শামীমের মূলধন হিসাবে 2,50,000 টাকা ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিভাবে আমাদের ট্রানজাকশনটা হয়েছে আমরা একটু দেখি। ধরেন যে আপনি প্রথমে মিস্টার শামীমের ধরেন যে জাবেদা বহি লিখবেন, এইভাবে আপনি একটা হেডিং দিবেন মিস্টার শামীমের জাবেদা বহি। তো সাধারণ লিখলেও চলে, না লিখলেও সমস্যা নাই, মিস্টার শামীমের জাবেদা বহি আপনি লিখবেন। মিস্টার শামীমের জাবেদা বহি লিখার পর আপনার কাজ হচ্ছে আপনি মিস্টার শামীমের জাবেদা বহি লিখে আপনি এখানে ডিসেম্বর মাসে 1 তারিখ এটা আপনি আগে লিখবেন। লেনদেনটা হচ্ছে আপনার তারিখের ক্রম অনুসারে লিখতে হবে। আপনার এখানে 5টা লেনদেন আছে, আপনি লাস্টের লেনদেনটা দিয়ে শুরু করলেন, ওইটা কিন্তু হবে না। তো সেই কারণে আপনি তারিখের ঘরে প্রথমে ডিসেম্বরের 1 তারিখ লিখলেন। এখানে কিন্তু আপনি ইংলিশে লিখলে তারিখ লেখা যাবে না, ডেটই লিখবেন। এখানে শিরোনামের ঘরে আপনার টাইটেল এন্ড পার্টিকুলার্স লিখতে হবে, রেফারেন্স লিখবেন, ডেবিট টাকা ক্রেডিট টাকা সবই ইংলিশে লিখবেন যদি আপনার এখানে ইংলিশে হয়। যেহেতু আমি ইংলিশ বাংলা মিলাই করছি সেই কারণে আমি এটা বাংলাতে লিখছি, কিন্তু আপনি ইংলিশে করলে পুরোটা ইংলিশে করবেন। তো এটা আপনারা বুঝবেন। আচ্ছা, তো আমরা এখানে প্রথম এই যে ক্যাশ হিসাব ডেবিট করলাম, ডেন্টাল ইকুইপমেন্ট হিসাব ডেবিট করলাম এবং ক্যাপিটাল হিসাবটা আমরা ক্রেডিট করলাম। এই যে আমরা ক্যাশ হিসাব ডেবিট করলাম, ক্যাশ হিসাব যেটা ছিল 1,30,000 টাকা, এই যে ডেবিট টাকার ঘরে আমরা এটা লিখলাম। ডেন্টাল ইকুইপমেন্ট আমার ডেবিট টাকার ঘরে এটা লিখলাম, এবং টোটাল টাকাটা এই যে ক্যাপিটাল এটা যেহেতু নেচারটাই হচ্ছে ক্রেডিট, ক্রেডিট টাকার ঘরে এই টোটাল টাকাটা যোগ করে আমি এখানে বসাই দিলাম। তো আমার ডেবিট হচ্ছে আমার 1,30,000 আর 1,20,000 দুইটা মিলে 2,50,000, ক্রেডিটও হচ্ছে আমার 2,50,000, ঠিক আছে। তো এটাই হচ্ছে জাবেদা করার নিয়ম। এইভাবেই আমার জাবেদা এন্ট্রিটা করতে হবে, এবং সবগুলা জাবেদা হয়ে গেলে আমি সবগুলার যে ডেবিট জেটটা যোগ করব, সবগুলার ক্রেডিট জেটটা যোগ করে এখানে টোটাল যে টাকাটা আছে নিচে লিখে এর নিচে দুইটা টান দিয়ে দিলে আমার জাবেদার কাজ শেষ, ঠিক আছে। এবং এখানে ডেবিট ক্রেডিট লিখার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, আপনার এখানে ব্যাখ্যাটা দিতে হবে। এটা আমি বলতে ভুলে গেছি যে আপনি ব্যাখ্যাটা দিবেন। যেমন ইংলিশে আপনি ব্যাখ্যাটা দিলে আমরা এখানে দিব টু রেকর্ড ইনভেস্টমেন্ট অফ দ্য ক্যাশ এন্ড ডেন্টাল ইকুইপমেন্ট ইন দ্য বিজনেস অফ ডেন্টাল প্র্যাকটিস। তো এটা আমরা এখানে ধরেন যে সে ইনভেস্ট করছে, তো তো আপনি এটা লিখতে চাইলে সহজেই লিখতে পারবেন, হ্যাঁ, যে টু রেকর্ড দ্য ইনভেস্টমেন্ট, টু রেকর্ড দ্য ইনভেস্টমেন্ট অফ ক্যাশ এন্ড ডেন্টাল ইকুইপমেন্ট, এতটুকু লিখলে আপনার ব্যাখ্যাটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর আর দরকার নাই। অথবা আপনি বাংলাতে যদি লেখেন, যেহেতু দিয়ে শুরু করতে হয়। আমরা অনেক সময় অনেক বইয়ে আপনারা এরকম 3টা ফুটা পাবেন, ওই যে উল্টা ফুটা, ঠিক আছে। এই যে মানুষের ধরেন যে 2টা চোখ আর এখানে যদি মুখ, এই যে 3টা ফুটা যদি আপনি এভাবে উল্টা দেন তো এটা যেহেতু চিহ্ন বোঝায়। তো এটাও অনেক বইয়ে পাবেন। এই যেহেতু এখানে না দিয়ে অনেক সময় 3টা ফুটা দিয়েও বা যেহেতু লিখেও আপনার শুরু করা যাবে। তো যেহেতু দিয়ে আপনার স্টার্ট করবেন, যেহেতু মালিক নগদ টাকা ও ডেন্টাল যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে আপনার ব্যাখ্যা হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এখানে 3 নাম্বার এন্ট্রি যেটা আছে, 3 তারিখে যেটা এন্ট্রিটা আছে সেটাতে যাব। যেমন পেইড রেন্ট অন সুইটেবল অফিস স্পেস ফর 2 মান্থ ইন অ্যাডভান্স, যে 2 মাসের আপনার ভাড়া অ্যাডভান্স প্রদান করা হয়েছে। অফিসের জন্য আপনার 2 মাসের ভাড়া অ্যাডভান্স প্রদান করা হয়েছে। তো এইখানে অ্যাডভান্স কথাটা লিখে দিছে। ভাড়া শুধু ভাড়া লিখলে একরকম ছিল, আবার অ্যাডভান্স যেহেতু লিখে দিছে এখন আবার অন্যরকম হবে, আমরা একটু আগে পড়ে আসছি, ঠিক আছে। যেহেতু এখানে অ্যাডভান্স লিখছে তার মানে এখানে খরচটা অ্যাডভান্স করছে। তো আমরা জানি যে অগ্রিম খরচ সম্পত্তি, যদি অ্যাডভান্স কথাটা লিখে থাকে, অ্যাডভান্স লিখলেই বুঝবেন অ্যাডভান্স কোনো হিসাবের সামনে লেখা থাকলে সেটাকে আপনি ডেবিট করবেন। অ্যাডভান্সটা আপনার এখানে অ্যাসেট হিসাবে আপনি ডেবিট করে দিবেন। তো এই কারণেই এখানে যেহেতু সে
2 মান্থসের আপনার রেন্ট অ্যাডভান্স দিছে, তো সেই কারণে আপনি লিখবেন যে অ্যাডভান্স রেন্ট এক্সপেন্স লিখতে পারেন। আপনি অ্যাডভান্স রেন্ট এক্সপেন্স লিখতেও চলে, অ্যাডভান্স রেন্ট লিখলেও হবে। অ্যাডভান্স রেন্ট অ্যাকাউন্ট ডেবিট অথবা অ্যাডভান্স রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট লিখে আপনি ক্রেডিটে লিখবেন হচ্ছে আপনার যেহেতু ক্যাশ চলে যাচ্ছে, নগদ টাকায় যেহেতু সে 24,000 টাকা পরিশোধ করছে, তো আপনি নগদান হিসাব ক্রেডিট বা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো এটা আমরা রেকর্ড করবো হচ্ছে এইভাবে। 3 নাম্বারটা, আপনি এই যে ঘরে আসলেন, ঘরে আসে আপনি ডেট দিলেন, ডেট দিয়ে আপনি প্রিপেইড রেন্ট, তো আপনার এখানে অ্যাডভান্সও লিখতে পারেন আবার প্রিপেইডও লিখতে পারেন, ঠিক আছে। অ্যাক্রুডও লিখা যায়, আবার এখানে আনপেডও লিখা যায়, ঠিক আছে। আনপেড বা অ্যাক্রুড দুইটাই বকেয়া মিন করে, অ্যাডভান্স বা প্রিপেইড এই দুইটাও আপনার অগ্রিম মিন করে। তো আপনি প্রিপেইড রেন্ট লিখতে পারেন, অ্যাডভান্স রেন্টও লিখতে পারেন। তো প্রিপেইড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এবং আপনি ব্যাখ্যা লিখবেন টু রেকর্ড অফিস রেন্ট পেইড ইন অ্যাডভান্স ফর 2 মান্থস ইন ক্যাশ। তো আপনার এখানে ইংলিশে যদি ব্যাখ্যা লিখতে আপনার সমস্যা হয়, ইংলিশে ব্যাখ্যা লিখতে সমস্যা হলে এটা সহজ সমাধান আছে, অনেকেরই সমস্যা হইতে পারে। বাংলাতে লিখতে সমস্যা নাই, বাংলাতে আপনি যেহেতু দিয়ে শুরু করে দেবেন, যেহেতু নগদে অগ্রিম বেতন প্রদান করা হলো, ঠিক আছে। তো এটা খুব সহজ। কিন্তু ইংলিশে লিখতে যদি আপনার সমস্যা হয়, আপনি চলে যাবেন হচ্ছে ট্রানজ্যাকশন, ঠিক আছে। ট্রানজ্যাকশনে যায় আপনি এইখানে প্রথমে আপনার এই যে আমরা যেটা যেহেতু দিয়ে শুরু করি, এই টু রেকর্ড কথাটা আপনি প্রথমে বসাবেন। টু রেকর্ড দিয়ে আপনি যদি বাকি এখানে ট্রানজ্যাকশনটা পুরোটা তুলে দেন, তাও আপনার এখানে ভুল ধরবে না, ঠিক আছে। আপনি টু রেকর্ড, আপনি এখানে আপনার রেন্ট যেহেতু পেইড হয়েছে, টু রেকর্ড রেন্ট পেইড ইন অ্যাডভান্স এই কথাটা আপনি লিখে দিলেই হয়ে যায়। তো আপনি এখানে টু রেকর্ড লিখে এখান থেকে দুইটা শব্দ নিয়ে নিলেন, যে কি করা হয়েছে, রেন্ট পেইড করা হয়েছে, টু রেকর্ড রেন্ট পেইড ইন অ্যাডভান্স, এতটুকু লিখে দিলেও আপনার হয়ে যাবে ব্যাখ্যা। তো এরপরে হচ্ছে আপনার ডিসেম্বরের 6 তারিখ পারচেজ এডিশনাল ডেন্টাল ইকুইপমেন্ট। তো সে আবার ডেন্টাল ইকুইপমেন্ট একটা কিনছে 5,000 টাকা দিয়ে। তো ডেন্টাল ইকুইপমেন্ট যেহেতু 5,000 টাকা দিয়ে কিনছে, ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট, সম্পত্তি আসতেছে, আবার এখানে 5,000 টাকা চলে যাচ্ছে, তো সেই কারণে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে 8 তারিখ হচ্ছে কমপ্লিট ডেন্টাল ওয়ার্ক, সে দাঁতের সেবা প্রদান করছে ফর এ পেশেন্ট অন ক্রেডিট, এই যে বাকিতে সে সেবাটা প্রদান করছে 1,600 টাকা, সে 1,600 টাকার একটা ডেন্টাল সার্ভিস সে পেশেন্টকে দিছে, কিন্তু এটা বাকিতে সে দিছে, মানে সে দাঁত ঠিক করে দিছে, বন্ধু হইতে পারে তার, তো বন্ধুবর যেহেতু সে তার কাছ থেকে টাকা নেয় নাই বা সেটা বাকি আছে পরে দিবে এরকম। তো এরকম যদি হয় যে আপনি সেবা প্রদান করছেন কিন্তু বাকিতে, একটু আগে আমরা এটা পড়ে আসছি, যদি আমরা সেবা বাকিতে প্রদান করি বা আয় যদি আমি বাকি রাখি, বা আমার যদি এটা বকেয়া আয় হয়, আয় বাকি বা সেবা বকেয়া মানে হচ্ছে বকেয়া আয়, ঠিক আছে। তো বকেয়া আয়, তো আমরা একটু আগে বলছি যে অগ্রিম আয় আমার সম্পত্তি, আবার এখানে যদি বকেয়া আয় হয়, তো বকেয়া আয়টা যেটা আমি এখনো পাই নাই, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে এখানে প্রাপ্য আর কি। তো এই বকেয়া আয় যদি হয়, এটাও আপনি এখানে, এটা যেহেতু দেনাদার ক্রিয়েট করে, তো এই কারণে বকেয়া আয়টাকে আপনি এখানে ডেবিট করবেন, যে আমার আয়টা যদি এখানে বকেয়া থাকে, এটা আমার দেনাদার ক্রিয়েট করে, তো সেই কারণে এখানে যেহেতু দেনাদারের নাম নেই, আমি দেনাদার হিসাবে এটাকে লিখবো না। তো আমরা সরাসরি এখানে যদি এরকম আয় হয়, তাহলে আপনি সরাসরি বকেয়া আয় সম্পত্তি হিসাবে লিখতে পারেন। কিন্তু আপনার নিয়ম হচ্ছে আমরা বকেয়া হইলে দেনাদার হিসাবে দেখাইতে পারি যে এটা এই টাকাটা পাওনা আছে, এই টাকাটা আমি পাবো, যার কাছ থেকে পাবো তাকে আমরা দেনাদার বলি। তো সেই কারণে আমরা বিবিধ দেনাদার হিসাব এটাকে ডেবিট লিখি, এবং যেহেতু এটা আয় হয়েছে, আয়টাকে আমরা ক্রেডিট করি, ঠিক আছে। তো আয়টা ক্রেডিট হবে, কিন্তু বকেয়া যদি থাকে বা এটার সামনে যদি আমরা এখানে বাকি কথাটা পাই, তাহলে সেটাকে আমরা ডেবিট লিখবো, ঠিক আছে। তো আমরা এটা ট্রানজাকশনটি দেখি। তো 8 তারিখের যে ট্রানজাকশনটা আছে, এই যে দেখেন, আমরা 8 তারিখের ট্রানজাকশনটাকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলস এটা দিয়ে আমরা সহজে, যেটা হচ্ছে যে যদি বকেয়া আয় হয় এটা সম্পত্তি মাথায় রাখবো। তো এটা কিভাবে সম্পত্তি ক্রিয়েট করতেছে, এটা দেনাদার হিসেবে সম্পত্তি ক্রিয়েট করতেছে। তো সেই কারণে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল অথবা বিবিধ দেনাদার হিসাবে ডেবিট করব, এবং সার্ভিস রেভিনিউ সবসময় ক্রেডিট।
এটাকে আমরা ক্রেডিট করে দিব এবং লিখবো যেহেতু বাকিতে সেবা প্রদান করা হলো, এটুকু লিখে দিলেই এটা হয়ে যাবে। অথবা টু রেকর্ড ডেন্টাল ওয়ার্ক প্রোভাইড অন ক্রেডিট, এই অন ক্রেডিটটা আসতে হবে, তাহলে আপনার এখানে ব্যাখ্যাটা হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এখানে এখানে 19 তারিখের যেটা আছে, পেড দ্য ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ওয়েজেস 6000 টাকা, যে আপনার এই যে দাঁতের যে ব্যবসাটা সে চালাচ্ছে, এই ডেন্টাল ক্লিনিকে একজন এখানে অ্যাসিস্ট্যান্ট আছে, তো তাকে সে মজুরি প্রদান করছে 6000 টাকা, তার মানে এটা হচ্ছে এক্সপেন্স, তো এটা মজুরি খরচ। তো মজুরি খরচটা আমরা ডেবিট করি এবং যেহেতু সে 6000 টাকা ক্যাশ দিছে, আমরা ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট করি। তো মজুরি হিসাব ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 6000 টাকা। এরপর হচ্ছে পেইড ডিসেম্বরের 13 তারিখ, পেইড মান্থলি ইউটিলিটি বিল, ইউটিলিটি বিল প্রদান করা হয়েছে এখানে 8000 টাকা। তো ইউটিলিটি বিল যেগুলো আছে, যে বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, এই সবগুলোকে আমরা ইউটিলিটি বিল ধরি। তো এই সবগুলা ইউটিলিটি বিলই হচ্ছে আপনার এক্সপেন্স। তো আমি এখানে ইউটিলিটি বিল যেটা আছে, ইউটিলিটি বিলটা এটা হচ্ছে এক্সপেন্স। তো ইউটিলিটি এক্সপেন্স যেটা আছে এটাকে আমি ডেবিট করব এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করব, তাহলে আমার জাবেদা শেষ। এবং এখানে ব্যাখ্যা লিখে দিতে হবে টু রেকর্ড ইউটিলিটি বিলস পেইড ইন ক্যাশ, ঠিক আছে, তাইলে আপনার এখানে জাবেদা শেষ। তো আমরা এখানে 23 তারিখ যেটা আছে দেখেন, ইউটিলিটি এক্সপেন্স হিসাবে আমরা ডেবিট করলাম 8000 টাকা এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করলাম 8000 টাকা। তো এখানে আমি জ্যাটটা টানি নাই, আপনারা টোটালটা জ্যাটটা টানবেন। এই ডেবিট টাকা এইখানে এবং এর আগেরটা, এই তিনটা, এই টোটাল ডেবিট টাকা যেটা আছে এটা এখানে আসবে। এখানে ডেবিট টাকাটা আসার পরে আমি এখানে দুইটা দাগ দিব, ঠিক আছে, এই দুইটা দাগ দিয়ে আমি এই ডেবিট টাকার জ্যাট টানবো, আবার এখানে দুইটা দাগ দিব, এই দুইটা দাগ দিয়ে এইটারও টোটাল টাকাটা আমি যোগ করব, এই টোটাল টাকাটা যোগ করে আমি নিচে বসাবো। তো এই নিচে বসাইলে আমার এখানে ক্রেডিট টাকাটারও ধরেন যে ব্যালেন্স বের হবে। তো এইভাবে আমার ডেবিট এবং ক্রেডিটের টাকাটা মিলে গেলে আমার জাবেদা এন্ট্রি ঠিক আছে এবং আমি এখানে ফুল মার্কস পেয়ে যাব। তো জাবেদার ক্ষেত্রে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে, আমরা প্রথমে ছক কাটবো, ছক কাটার আগে খেয়াল রাখতে হবে যে আপনার প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের জন্য আপনাকে জাবেদা করতে দিয়েছে সেই প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে এবং জাবেদা বহি এই হেডিংটা দিতে হবে। এর জন্য একটু জায়গা রাখবেন, জায়গা রেখে আপনি 5টা ছক কাটলেন, ছক কেটে আপনি এই যে ছক যখন কাটবেন, ছক কাটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি একটু টেকনিক্যালি খেয়াল করলেই দেখবেন যে এখানে কোন গড়টা বড় রাখা লাগবে। তো আপনার টাকার গড় বিশাল বড় রাখার দরকার নাই, আপনি জাস্ট একটু টাকাটা লিখতে পারলেই হয়। আপনার ডেবিট টাকা ক্রেডিট টাকা এত বড় গড় করার দরকার নাই, টাকাটা আপনার দেখবেন যে অঙ্কে কত বড় টাকা আছে। ধরেন যে এটা 20 টাকা হলে ঠিক আছে, গড়টা একটু বড় করবেন, কিন্তু টাকার গড় এত বড় রাখার দরকার নাই, ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখতে পারলে এতটুকু জায়গা রাখলেই চলবে। রেফারেন্সের গড় আরো ছোট করবে, রেফারেন্স শুধু REF লিখলেই চলে বা রেফা লিখলেও চলে। তো রেফারেন্সের গড় আরো ছোট হয়, কিন্তু গড় বড় করতে হবে হচ্ছে আপনার হিসাব শিরোনাম এবং ব্যাখ্যার গড়টা, কারণ এখানে হিসাব শিরোনাম এবং ব্যাখ্যার গড়ে আপনার এখানে লিখা লাগে। তো হিসাব শিরোনাম এবং ব্যাখ্যার গড়টা আপনি বড় করবেন, আর বাকি গড়গুলা যতটুকু দরকার ততটুকু করবেন। তো সেই কারণে আপনার টেকনিক হচ্ছে আপনি তারিখ, হিসাবের শিরোনাম, ব্যাখ্যা, রেফারেন্স নাম্বার, ডেবিট ক্রেডিট এগুলা ইচ্ছা মতো গড় করবেন না, ঘর করবেন হচ্ছে তারিখের জন্য যতটুকু দরকার। ধরেন যে তারিখে এত বড় ঘর করার দরকার নাই, তারিখের জন্য আপনি টাকার ঘরের অর্ধেক করবেন। টাকার ঘর ডেবিট টাকা ক্রেডিট কার্ড যেটা আছে, টাকা ডেবিট টাকা ক্রেডিট কার্ড এক স্কেল করলেই চলে, টাকার ঘরের অর্ধেক আপনি করবেন। আর এইখানে শিরোনাম এবং ব্যাখ্যা যেটা আছে টাকার ঘরের দ্বিগুণ করবেন, এই দুইটা টাকা মিলায় যে ঘর হবে এখানে শিরোনাম ব্যাখ্যাতে ততটুকু এখানে জায়গা রাখা লাগবে, কারণ এখানে বাংলাতে আপনি অনেক কিছু লিখবেন, অনেকের বাংলা লেখা বড়, তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গাটা লাগবে পুরোটাই, ঠিক আছে। তো এইভাবেই আপনি ধরেন যে ঘর করে ব্যাখ্যা সহ আপনার যদি জাবেদা এন্ট্রি আসে 10টা 15টা আপনি দিয়ে দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, তো আজকে এখানেই আমরা শেষ করব। হ্যাঁ, এখন যার যার জানার প্রয়োজন আছে, জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আসতেছি। যার যা কোশ্চেন আছে আমরা এখন 3-4 মিনিট কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে, বলেন। স্যার, টাকার অঙ্কটা যে শেষে দশমিক দিয়ে কি 00 দিতে হয়, কি দরকার আছে না এমনি জাস্ট এটা রাখলেই হবে? টাকার অঙ্কটা আপনি দশমিক দিয়ে 00, এটা হচ্ছে আমরা করি, আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। টাকার অঙ্কটা হচ্ছে আমরা দশমিক দিয়ে 00 লিখি, এটা হচ্ছে কম্পিউটারের সিস্টেম, ঠিক আছে। কম্পিউটারে এই জিনিসটা করে, কম্পিউটারে আপনি ডেসিমেল সংখ্যাটা লেখার জন্য
আপনার ডটের পরে 2 ডেসিমেল বা 3 ডেসিমেল এটা সিস্টেম আছে, দিয়ে দিলে এটা আসে। কিন্তু আপনি যখন লিখবেন এইভাবে লিখবেন না। আপনি টাকাটা লিখে আপনি চাইলে ওই যে আমরা যেটা টাকা সিম্পল যে কাজটা করি, লম্বা একটা টান দেই, হ্যাঁ, ডান সাইডে একটু আড়াআড়ি করে হ্যাশের মতো টান দিয়ে এটাকে শেষ করে দিই। হ্যাঁ, এটার পাশে একটু দাগ কেটে দিলেই হয়। আমি যে আগে আপনাদের এই যে ইয়াতে করছিলাম ওইভাবেই এটা আপনি লিখলে বুঝবেন যে জেনারেলি আমরা যেভাবে টাকাটা ক্লোজ করি আর কি, ওইভাবে পাশে একটা দাগ দিয়ে দিলেই চলে। আপনার এখানে .00 আপনি যদি লিখেন, এখানে 20টা বা 30টা আপনার যদি লিখতে হয়, তাহলে প্রত্যেকটাতে .00 দেওয়াটা এটা বিরক্তিকর এবং এটা লাগে সময়ও যায় আর কি। হ্যাঁ, সময় যাবে। তবে আপনি ওই যে হিসাব রাখার ক্ষেত্রে আপনি সৌন্দর্যের জন্য আপনি যে কমাটা ইউজ করবেন, ধরেন যে শতকের পরে কমা, হ্যাঁ, হাজারের পরে বা লাখের পরে যে কমাটা আছে ওইটা দিলে, এবং আপনি বাম সাইড থেকে না লিখে আপনি ডান সাইড থেকে লেখাটা মানে হিসাব করে স্টার্ট করবেন, যে একদম শূন্যটা যেটা লাস্ট শূন্য সেটা যাতে একদম ডান সাইডে মার্জিনের পাশে থাকে। এরপরে আপনি বাম পাশে আস্তে আস্তে শতক, হাজার, লাখ, কোটি ওইভাবে বাড়বেন। তাহলে আপনি হিসাব করতে বা দেখতে দুইটাই আপনার সহজ হবে। আচ্ছা, এরপরে বলেন আর কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে বলেন, এখন ফ্লোর ইজ ওপেন ফর অল। ক্লাসের বাইরে একটু বলি স্যার। হ্যালো, আচ্ছা বলেন, আনোয়ার ইসলাম নাকি? জি স্যার। আর হ্যাঁ, আমাদের যে কম্পিউটার ক্লাসটা আসলে প্রত্যেকটা দিন শিডিউল ছাড়া হচ্ছে, মানে স্যার হয়তো কোনো একটা মেসেজ দিচ্ছে কখন ঠিক জানা যায় না আর কি। হ্যাঁ, যে একটা অন্য সময় ক্লাস হচ্ছে, আজকেও ক্লাস হবে কিনা বোঝা যাচ্ছে না। একটু স্যারের সাথে তো যোগাযোগ করার আমাদের কোনো ব্যবস্থা নেই, যদি আপনি একটু যোগাযোগ করে যদি বলতেন বা জানাইতেন। হ্যাঁ, আজকে ক্লাসটা মনে হয় হবে না, ঠিক আছে, কিন্তু স্যার ওই যে সিনিয়র স্যার, তো এখন আমরা কিছু বলতেও পারি না। এটা হচ্ছে ওই নাসরিন ম্যাডামকে একটু বলে রাখবেন যে স্যার, নাসরিন ম্যাডামই বলছে যে আজকে নাও হইতে পারে ক্লাসটা। তো এই কারণে নাসরিন ম্যাডামকে একটু বলে রাখবেন, আপনাদের কোঅর্ডিনেটর হচ্ছে নাসরিন ম্যাডাম, আপনাদের যত সমস্যা আছে সব বলবেন হচ্ছে নাসরিন ম্যাডামের কাছে, ঠিক আছে? বিবি এর কোঅর্ডিনেটর হচ্ছে নাসরিন ম্যাডাম। তা আমার কাছে এখন কোনো পাওয়ার নাই, আমি কোনো কোঅর্ডিনেটর না, এখানে কোনো কিছু আমি জাস্ট ক্লাস নিতে পারবো আর কি। তো সেই কারণে নাসরিন ম্যাডাম রে আপনি জানাইলে উনি আপনাকে কোঅর্ডিনেটর যেহেতু উনি সমন্বয় করে দিবে, ঠিক আছে? কম্পিউটার ক্লাসটা আমি দেখছি যে আপনাদের কম্পিউটার ক্লাসটা একটু সমস্যা হচ্ছে, যে শুক্রবারেও সকালে হওয়ার কথা থাকলে এটা বিকালে হয় বা রাতে হয়, আবার রাতে বা কোন সময় হবে এটাও ঠিক থাকে না, এই একটু সমস্যায় পড়ে গেছেন। আচ্ছা যাক, এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার মূল কথা হচ্ছে যে আপনি কম্পিউটারটা নিজে নিজে ই বুকটা নামে পড়তে থাকেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাডভাইস। স্যার হয়তোবা আপনার ধরেন যে পুরোটা কমপ্লিট করতে পারবে না, সিনিয়র স্যাররা এরকমই একটু হয়। আচ্ছা, এরপরে বলেন স্যার, আরেকটা কথা ছিল স্যার। হ্যাঁ, আচ্ছা, নাজমুল হুদা বলেন। স্যার, আমাদের তো বইয়ে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে আপনি ফার্স্ট স্ক্রিনে অনেকগুলো শিখালেন, ওগুলো তো আমাদের বইয়ে নাই স্যার। আমাদের এই ভিডিওটা যদি ওই ভিডিওটা আপনাদের শেয়ার করেন, তাহলে আমি স্যার এই ভিডিওটা পরবর্তীতে ওপেন করে এটা স্যার নোট করে নিতে পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও শেয়ার করে দিব। আমাদের এখন যে ভিডিওগুলো হচ্ছে, যেমন আমি আজকে গ্রুপে একটা গত ক্লাসের যে ভিডিওটা এটা আপলোড দিয়ে, কিন্তু আমি যে আমাদের যে শুভ ক্লাস মনিটর, ওকে আমি কিন্তু যে @@ দিয়ে তাকে কিন্তু আমি নক দিয়েছি, মানে ইনডিরেক্টলি, যে সে যাতে এটা যারা পায় নাই তাকে যাতে একটু ফরওয়ার্ড করার চেষ্টা যাতে সে চালায়। মানে এটা মূল কথা হচ্ছে যে আপনার দেওয়া আপলোড করা ভিডিওটা আবার রিভিউ দেখে দেখে অনেক কিছু, মানে আপনার ক্লাসের সময় তো মোটামুটি অনেক কিছু বোঝা যায়, বাট প্র্যাকটিক্যালি হয় না। পরবর্তীতে এই ভিডিওটা রান করে মোটামুটি ভালোভাবে শেখানো যায়, সেজন্য হ্যাঁ। তো এই কারণে আমি ডিটেইলস আমি লিখেও দেই ডিটেইলস, কারণ ডিটেইলস লেখা থাকলে আপনি সবকিছুই আপনি বুঝে যাবেন, আর আপনার ধরেন যে বই না পড়লেও এখান থেকে আপনি সবকিছু ক্লিয়ার করে ফেলতে পারবেন। তো সেই কারণে আমি ভিডিও শেয়ার দিব, ভিডিও শেয়ার নিয়ে কোনো টেনশন নাই, ভিডিও আপনি পাবেন। কিন্তু যারা ধরেন যে আপনার একদমই ক্লাস করতেছে না তাদের কাছেও একটু শেয়ার করে দিয়েন, কারণ এরা কিন্তু পরবর্তীতে বিপদে পড়বে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আর কেউ কোনো কিছু বলবেন? স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের মধ্যে মূল পার্থক্যটা কি স্যার? আচ্ছা, অ্যাকাউন্টিং এবং ফিনান্স এই দুইটা হচ্ছে আপনার দুইটা সেক্টর। আমরা বলি যে আমরা ফিনান্সের যে কাজটা আছে, যে আমি একটা জায়গাতে অর্থায়ন করব কিনা, এই সিদ্ধান্তটা হচ্ছে ফিনান্সের কাজ। যে ফাইন্যান্সিং এর কাজটা হচ্ছে আপনার যেই আমরা সূত্রের মাধ্যমে করি বা যেই অঙ্কগুলোর মাধ্যমে করি, সেটা হচ্ছে
আমরা বলি হচ্ছে সেটা হচ্ছে ফিনান্স, বা এই সেক্টরটাকে আমরা বলি হচ্ছে ফিনান্স। ধরেন যে আপনি একটা প্রজেক্ট, আপনি ধরেন যে একটা গরুর খামার দিবেন, ঠিক আছে, এই গরুর খামারে আপনি কত টাকা ইনভেস্ট করবেন, বা কত টাকা ইনভেস্ট করলে ধরেন যে আপনি 5 বছর বা 10 বছর পরে আপনার এখান থেকে প্রফিট উঠে আসবে কিনা, আপনি কয়টা গরু দিয়ে শুরু করবেন, এটা সেট কত টাকা লাগবে, এই টোটাল খরচ আপনার কত টাকা পড়বে, এবং এটা মানে স্যার পেব্যাক টোটাল পিরিয়ড, প্ল্যানিং এবং হ্যাঁ, বাজেটিং। পুরো পেব্যাক পিরিয়ডটা কত, এটার থেকে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন কত হবে, এটা প্রফিটেবল হবে কিনা, এই সবগুলা হিসাব করে হচ্ছে ফাইন্যান্সে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইন্যান্সের কাজ। আর অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে আপনার ব্যবসাটা যখন শুরু হয়ে যাবে, ব্যবসার যে লেনদেন হয়েছে, যে আপনি 10 টাকা বেচলেন, হ্যাঁ, আবার এখানে 10 টাকা থেকে 2 টাকা আয় করলেন, তো এই আয় ব্যয়ের হিসাবটা আপনার অ্যাকাউন্টিং এ শুধু আপনার এই ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা রেকর্ড করি, এবং এটা মানে স্যার বছর শেষে আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে সম্পত্তি দায় দেনা এগুলো সহ প্রকাশ করি, আয় ব্যয় সম্পত্তি দায় দেনা এটা সহ প্রকাশ করি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মাধ্যমে, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে অ্যাকাউন্টিং এ। আচ্ছা, এরপর বলেন। থ্যাংক ইউ। আর কেউ কোনো কিছু বলার আছে? দেখেন, না থাকলে আমরা শেষ করে দিব ক্লাস। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ইমরান খান বলেন। স্যার আমাদেরকে এই যে আজকে যে ম্যাথটা করালেন এটা কি আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে? অ্যাসাইনমেন্ট কি আপনাদের ইয়া থেকে দেওয়া হয়েছে? না স্যার, আমাদের এখান থেকে দেওয়া হয় না। তো আমি দেখলাম স্যার অন্যান্য কলেজ থেকেও স্যার অ্যাসাইনমেন্ট করাচ্ছে বা ই করতেছে বা জমা নিচ্ছে বা কোনো অ্যাসাইনমেন্ট অঙ্কগুলো করাচ্ছে। জমাটা কিন্তু আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনার দিতে হবে, এটা কিন্তু আমার সাথে কোনো কিছু নাই। তো সেই কারণে অ্যাসাইনমেন্ট যেটা পাবেন, যেটা জমা দিবেন, এটার পুরোটাই যাবে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। আপনাদের এখানে আমরা যেহেতু এটা মনিটর করি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আপনার এখানে জমা হয়। তো আপনার এই অ্যাসাইনমেন্ট যেটা আছে, অ্যাসাইনমেন্টের টাস্কগুলা আপনার যে সিলেবাস, আপনাদের সিলেবাস আছে, তো এই সিলেবাসের সাথে সাথে আপনার অ্যাসাইনমেন্টের টাস্কগুলো ভাগ করে দেওয়া থাকে, যে কোন অ্যাসাইনমেন্টটা কখন করতে হবে। তো সেই অনুযায়ী সেটা করে আপনার জমা দিতে হবে। আমি ধরেন যে সরাসরি কোনো অ্যাসাইনমেন্ট দিব না, ওইখানে আপনার অ্যাসাইনমেন্ট গুলো থাকে। তো আপনি ওই অ্যাসাইনমেন্ট গুলা যদি হেল্প লাগে আপনাকে, আমি হেল্প করব, এটা হচ্ছে কাজ। আমরা তো সিলেবাসটা এখনো পাইনি, সেক্ষেত্রে আমরা কিভাবে কালেক্ট করতে পারি সিলেবাসটা? সিলেবাসটা আপনার ওয়েবসাইটে খুঁজতে হবে, ঠিক আছে, এই BOU www.bou.edu.bd এই ওয়েবসাইটে যাবেন। এখন পর্যন্ত কোনো নোটিশ হয় নাই স্যার। হ্যাঁ, মানে এই যে করোনা কালীন তো সবকিছুই এখন ধরেন যে চলতেছে শিডিউল ছাড়া, তো সেই কারণে এটার কোনো স্ট্রাকচার নাই। এখন অ্যাসাইনমেন্ট ধরেন যে আমি অ্যাসাইনমেন্টটা ডিজিটালি নিলে হবে কিনা সেটাও আমরা নোটিশ পাই নাই। তো সেই কারণে আমি আপনাকে কনফার্ম বলতে পারতেছি না যে অ্যাসাইনমেন্টটা আপনি কিভাবে করবেন, বা আমি ধরেন যে আপনার অ্যাসাইনমেন্ট করতে দিলাম, এটাই অ্যাসাইনমেন্টের মার্কস হিসেবে আমি দিতে পারবো কিনা, এটাও ধরেন যে এখানে আমাদেরকে ক্লিয়ার করা হয় নাই, অথরিটি কোনো ধরেন যে বিজ্ঞপ্তি দেয় নাই। তো সেই কারণে আমি যেটা করাচ্ছি সেটা আপনি নিজে নিজেই করতে থাকেন। অ্যাসাইনমেন্ট যদি এটা অ্যাসাইনমেন্ট হয়, আমি পরবর্তীতে বলে দিলে আপনি ফ্রেশ A4 সাইজে করে আপনি পরবর্তীতে জমা দিলেন, ওটা কোনো মেজর কোনো ইস্যু না। এরপরে বলেন, আর কি কোনো কিছু বলবেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের বইয়ের যে 2 নাম্বার উদাহরণটা, ওটার B নাম্বারের জাবেদাটা যদি একটু বুঝাই দিতেন। বইয়ের এক্সাম্পলের, বইয়ের 2 নাম্বার এক্সাম্পল, এটা আমাদের নেক্সট ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে 2 নাম্বার এক্সাম্পল বুঝাইতে গেলে এখন বের হয়ে আবার এখানে ঢুকতে হবে। আপনার ধরেন যে স্লাইড শেয়ার, আচ্ছা আপনি পড়েন, জাবেদাটা পড়েন, তাহলে আমি বুঝাই দিতে পারবো। হ্যালো, জি স্যার। হ্যাঁ আপনি জাবেদাটা পড়েন, তাহলে বোঝা যাবে। স্যার অনেক বড়। আচ্ছা এই কারণেই আমি ধরেন যে আমার এখানে স্ক্রিনটা শেয়ার করা নাই, তো এই কারণে স্ক্রিন শেয়ার নাই, যেহেতু আমি এটা খুলে বের করতে সময় লাগবে। সেটা হচ্ছে লাকি আর কি, হ্যাঁ, বিজনেস শুরু করছে, রিয়েল এস্টেটের আর কি বিজনেস। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যে ট্রানজাকশন গুলো করছে আগের মতো, এটাতে তারিখ দেওয়া নাই। হ্যাঁ, 11,20,000 টাকার একটা ক্যাশ এবং অফিস ইকুইপমেন্টের একটা ট্রানজাকশন করছে, আর 25,000 ফেয়ার ভ্যালু করছে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কিছু জিনিস মানে জমি কেনার জন্য আর কি 18,000। তো B নাম্বারটা সমস্যা আমার প্রথমটা না। এক্সাম্পল 2 নাম্বারই আচ্ছা দাঁড়ান, আমি 2 নাম্বারটাই বলছি, বাংলাতে বলছিলাম। আচ্ছা আমি বিটা আমি দেখতেছি, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। হ্যাঁ আমি বিটা, আমি ওর বি যেটা আছে আমি একটু বের হয়ে আমি এটা সমাধান করার চেষ্টা করতেছি।
এখানে অন্য কোনো জায়গাতে আপনার সমস্যা আছে কিনা দেখেন, অন্য কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা দেখেন। আমি বিটা আমি দেখতেছি, আমার কাছে বিটা আছে, আমি আলাদা একটা এই জায়গাতে করে রাখছি। স্যার বি নাম্বারটা আমি কমেন্ট চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনি একটু দেখে নেবেন। আচ্ছা বি নাম্বারটা আপনি চ্যাট বক্সে দিয়েছেন। আচ্ছা বি নাম্বারটা হচ্ছে, আচ্ছা শুনেন আপনি, বি নাম্বারটা হচ্ছে যে লাকি বেগমের, আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, আমার কাছে পড়া আছে, আমি শেয়ার দিচ্ছি, সবাই দেখে ফেলেন, একজনের কারণে সবাই দেখলেই হয়। আচ্ছা দেখেন এখানে বি নাম্বারটা এখানে বলা আছে, এটাই তো বি নাম্বার। জি জি স্যার, 2 নাম্বার। হ্যাঁ এই যে পারচেজ ল্যান্ড ভ্যালু টাকা হচ্ছে 18,000 and a small office building ভ্যালু টাকা হচ্ছে 32,000, পেইং টাকা 10,000 ক্যাশ and signing a note to pay the balance over a period of 2 years। তো এইখানে ক্রয় করা হয়েছে, এখানে ভূমি ক্রয় করছে প্রথমে, এখানে ভূমি ক্রয় করা হয়েছে 8,000 টাকার, তো ল্যান্ড ভ্যালু বা ল্যান্ড অ্যাসেট হিসেবে আসছে। এরপরে হচ্ছে এখানে অফিস বিল্ডিং ও ক্রয় করছে, যদিও টাকার অ্যামাউন্ট গুলা এখানে অসামঞ্জস্যপূর্ণ, যেটা আছে সেটাই আমরা লিখবো, সমস্যা নেই। তো এখানে ল্যান্ড ক্রয় করা হয়েছে 18,000 টাকার এবং অফিস বিল্ডিং ক্রয় করা হয়েছে 32,000 টাকার, এবং এই দুইটা টাকার ক্রয় যেটা সে করছে, এই টোটাল টাকাটা তার আসে হচ্ছে দেখেন 18 আর 32 হচ্ছে 50,000 টাকা। তো এই 50,000 টাকার ভিতরে সে ক্যাশে দিছে বা নগদে দিছে শুধু 10,000 টাকা, আর বাকি যেটা আছে 40,000 টাকা, এই 40,000 টাকা সে এখনো দেয় নাই। এই 40,000 টাকার জন্য সে একটা নোট সাইন করছে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে নোটস পেবল, ঠিক আছে। এই নোটস পেবল হিসাবে এই 40,000 টাকা ক্রেডিট হবে আর কি। তো নোটস পেবল ক্রেডিট 40,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 40,000 টাকা, আর বাকি যেগুলো আছে এগুলো তো আপনি ডেবিট, এগুলো একটু আগে আমরা করে আসছি, যেমন ল্যান্ড, হ্যাঁ ল্যান্ড হিসাবে ল্যান্ড অ্যাকাউন্ট হিসেবে ডেবিট করবেন আপনি 18,000 টাকা, আর বিল্ডিং অ্যাকাউন্ট হিসেবে আপনি ডেবিট করবেন হচ্ছে 32,000 টাকা। তাহলে আপনার এখানে অঙ্কটা হয়ে যায়। বুঝেছেন যে কোশ্চেন করেছেন? জি স্যার বুঝেছি, বাট স্যার 2 ইয়ার যে বলা আছে 2 ইয়ার্স এটা সমস্যা নেই। 2 ইয়ার্স এর বলার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার যেহেতু নোটের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, এই কারণে সময়টা উল্লেখ করা, যে আপনি যেহেতু নোট দিয়েছেন মানে হচ্ছে এখানে মুসলেখা দিয়ে এখানে 2 বছরের ভিতরে আপনি টাকাটা পরিশোধ করে দিবেন। এই যে 40,000 টাকা বাকি আছে, 40,000 টাকা আপনি 2 বছরের ভিতরে পরিশোধ করে দিবেন, এই মর্মে আপনি নিজে দস্তখত করে এইখানে ইয়ার, আচ্ছা মাইক্রোফোনটা একটু মিউট করেন। এখানে নোটটার মূল কথা হচ্ছে যে এটা আপনি দস্তখত দিয়ে আপনি এই জিনিসটা পেড করে মানে ইয়ার কাছে পাঠান, যার কাছে আপনি দায়বদ্ধ। তো সেই কারণে এখানে নোটস পেবলের একটা ডেট থাকে যে কত তারিখে আপনি তার এই টাকাটা পরিশোধ করবেন, এই হচ্ছে কথা আর কি। আচ্ছা দেখ, তো আজকে ক্লাস আর দীর্ঘায়িত করবো না, 40 মিনিটও আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখনই হয়তোবা কেটে যাবে। তো আজকে ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দেখা হবে সবার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।